পবিত্র শিবরাত্রির শুভেচ্ছা জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। শুনতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো যারা বিজ্ঞান মনস্ক আছেন, অনেকেই আছেন এখনও কোট আনকোট বিজ্ঞান মনস্ক, তারা হয়তো এই শিবরাত্রির শুভেচ্ছা বা পবিত্র শিবরাত্রির শুভেচ্ছা জ্ঞাপন করাতে ভুরু কুঁচকিয়ে থাকবেন, সেটাই স্বাভাবিক। তো এখানে এই বিষয়ে আলোচনার পরিসর নেই, তবু সংক্ষেপে বলি যে অমুকের মাথায় জল ঢালা, শিবের ওটা কি, ওখানে কেন জল ঢালা, এসব অনেক রকমের অশ্লীল এবং অনেক বিষয় অনেকেই বলে থাকেন, কেউ কেউ মজা করেও বলে থাকেন। সেখানে নির্দোষ মজা রয়েছে অবশ্যই, যাকে আমি হিউমার বলি, কিন্তু স্যাটায়ারটাও তো উপেক্ষা করা যায় না। বিশেষ করে তথাকথিত বিজ্ঞান মনস্কদের চিন্তাভাবনা থেকে জাত যেসব অশ্লীল এবং কি বলবো, অযৌক্তিক মন গড়া ব্যাখ্যা, শিবকে বুঝুন চিনুন। আর একটা বিষয় বলি সংক্ষেপে, আমাদের ধর্মে, শুধু আমাদের নয়, বিশ্বের সমস্ত ধর্মের সঙ্গে, সে রিলিজনই হোক বা বিশ্বাসী হোক বা আদিম কোনো ধর্মাচরণই হোক বা পেগানিজমই হোক, খেয়াল করলেই দেখবেন সেখানে উদযাপনের সঙ্গে উপোসকে বেঁধে দেওয়া হয়েছে। ওটা বিজ্ঞানসম্মত, জানেন তো। শরীরকে মাঝে মধ্যে হজম যে আমাদের প্রণালী রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম, তাকে মাঝে মধ্যে বিশ্রাম দেওয়া বিজ্ঞানসম্মত, প্রকৃত অর্থে বিজ্ঞানসম্মত কাজ। হ্যাঁ, বিশ্রাম দিতে হয়। সবারই তো বিশ্রামের প্রয়োজন আছে না? তাই ডাইজেস্টিভ সিস্টেমকে বিশ্রাম দেওয়ার জন্য তার সঙ্গে এই অনেক কিছু বিষয়, জীবন আচরণ, বিশ্বাস, বিজ্ঞান, ধর্ম একাকার। আর ওই যে জল ঢালা বা দুধ ঢালা, যাই হোক না কেন, ঢালা, এটা কেন বলুন তো? ওটা এক পারফেকশন, যাকে আমরা কল্পনা করি কিন্তু ছুঁতে পারি না। সে ভালোবাসার জগতেরও হতে পারে, শ্রদ্ধার জগতেরও হতে পারে। তাকে শ্রদ্ধা জানানো, এতে করে কি হয় বলুন তো? মানসিক শক্তি বাড়ে। আর মানসিক শক্তি মনের উৎকণ্ঠা, উদ্বেগ দূর করে যারা ভক্তি ভরে করেন আর কি এই কাজটা বা এই ধরনের উদযাপন, তাদের মানসিক শক্তির বলে তারা ইমিউন পাওয়ার বা ইমিউন সিস্টেম বা ইমিউনিটিকে বাড়িয়ে নিতে পারেন। মনের সঙ্গে শরীরের অবিচ্ছেদ্য যোগ, যেটা তথাকথিত মডার্ন মেডিসিন বারবার করে অস্বীকার করতে চায়। তাই মন খারাপ হলে, মন অসুস্থ হলে শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই এই মানসিক শক্তি বৃদ্ধির জন্য, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবার জন্য প্ল্যাসেবো হিসেবেও এটা বিজ্ঞানসম্মত। প্ল্যাসেবো কি বলুন তো? ক্লিনিক্যাল ট্রায়ালে এখনও প্ল্যাসেবোকে ব্যবহার করা হয়। অর্থাৎ ড্রাগ ট্রায়ালের সময় কিছু পার্টিসিপেন্টের শরীরে ড্রাগ বা ভ্যাকসিন প্রবেশ করানো হয়, অন্যদের ক্ষেত্রে তা করানো হয় না। হয়তো সাধারণ ভিটামিন বা অন্য কিছু, যেটা আদৌ ড্রাগ বা ভ্যাকসিন নয়, সেটা প্রবেশ করানো হয়। তারপরে ফলাফল দেখা হয়। কি বুঝলেন? প্ল্যাসেবো। ওই যে সে ভাবলো তার শরীরে ভ্যাকসিনই ঢোকানো হয়েছে, ড্রাগ ঢোকানো হয়েছে, তার মানসিক শক্তি বৃদ্ধি পেল। কতটা বৃদ্ধি পেল? যদিও এই ডেটাগুলো আমাদের সামনে কখনো আনা হয় না, ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা, সঠিক ডেটা, তথ্য আমাদের সামনে আনা হয় না, কিন্তু ওরা কি প্ল্যাসেবোকে রেখেছে। তাই এই যে
ধর্মীয় উদযাপন যা মানসিক শক্তি বৃদ্ধি করে, মনের ওপর প্রভাব ফেলে, সেটাই তো প্ল্যাসেবো, তাই নয় কি? এটাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন? কোন পদার্থ বিজ্ঞান দিয়ে, কোন ল্যাব দিয়ে ব্যাখ্যা করবেন? যাই হোক, প্রসঙ্গে আসে। আজকের লাইভের বিষয় আইপিভি ওপিভি দুটোর মধ্যে ফারাক, যদিও আগেও জানিয়েছি, আজ একটু বিস্তারে। তার সঙ্গে ভ্যাকসিন কোড, অর্থাৎ ভ্যাকসিন ক্ষতিপূরণের জন্য বিশ্বের কী কী ব্যবস্থা কোন কোন দেশে, আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, যা শুনলে চমকে উঠবেন। আর একটা কথা বলে রাখি, আমার লাইভ, এবং এই লাইভ তো বটেই, যেসব তথ্য দিই এবং বিশ্লেষণ রাখি, প্রশ্ন রাখি, সেসবকে ভিত্তিহীন প্রমাণ করতে পারলে আমি লাইভ করা ছেড়ে দেব, লেখালেখি ছেড়ে দেব, সন্ন্যাস নিয়ে নেব, জঙ্গলে গিয়ে বসবাস করব, সমাজ ছেড়ে দেব, চ্যালেঞ্জ রইল। হ্যাঁ, আর একটা বিষয় আমি জানাচ্ছি, এটা চ্যালেঞ্জ বলবো না, এটা অনেকে অধ্যত্ত মনে করতে পারেন। আসলে কিছু কিছু মানুষ তো এখনও রয়ে, অনেক মানুষ, কিছু কিছু কেন, এখনও তথাকথিত বিজ্ঞান মনস্ক মানুষ তো রয়ে গেছেন, তাদের সাথে এভাবেই কথা বলতে হয় মাঝে মধ্যে। তথাকথিত করোনা প্যান্ডেমিক, ওরা প্যান্ডেমিক বলে, সেই সময়েও আমি এটি চ্যালেঞ্জ রেখেছিলাম, কেউ এগিয়ে আসেননি। তবে আজকের যে আলোচ্য বিষয়, অনুগ্রহ করে যারা মানবাধিকার কর্মী আছেন বা নিজেদের দাবি করেন, গবেষক আছেন, চিকিৎসক আছেন, প্রশাসনিক দপ্তরে পদাধিকারী আছেন, তিনি বিডিও হতে পারেন, সিএমওএইচ হতে পারেন, সবার কাছে বিনীত অনুরোধ রাখব, এই বিষয়গুলো আপনাদের নিশ্চয়ই অজানা না থাকারই কথা, কিন্তু বর্তমানকালে যা গবেষণা এবং স্টাডির হাল হকিকত দেখে তাতেও সংশয় জাগে। তাই যে বিষয়গুলো আজকে এই লাইভে আমি উত্থাপন করব এবং আপনাদের সবার, আমার পাঠক সহযোদ্ধা সবার দৃষ্টি আকর্ষণ করব, তারা অন্তত একটু ভাববেন এবং ছড়িয়ে দেবেন। এবং এটা শুধুমাত্র ভ্যাকসিনেটেড আনভ্যাকসিনেটেডের বিষয় নয়। আজকের লাইভটি আমি মডার্ন মেডিসিন, প্রচলিত কথায় সাধারণ মানুষ যাকে অ্যালোপ্যাথি বলে, তার দৃষ্টিভঙ্গি দিয়েই হুকে সামনে রেখে আজকের লাইভটি করব। এখানে আমি অন্য কোনো ব্রাঞ্চ অফ মেডিসিনকে সামনে আনবই না। হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, নেচার কিওর কিছুই বলবো না, সেসব নিয়ে বহু বলেছে। এইখানে মডার্ন মেডিসিনকে সামনে রেখে যারা তাকে বিশ্বাস করেন এবং সেইভাবে ভ্যাকসিন গ্রহণ করেন, ড্রাগ গ্রহণ করেন, নির্ভর করে বেঁচে থাকতে ভালোবাসেন, মনে করেন এটাই বিজ্ঞান, তাদের চোখ খুলে দেওয়া এবং তাদের ভাবানোর উদ্দেশ্যেই আজকের এই লাইভ। তারা বুঝতে পারবেন এই তৃতীয় বিশ্বের দেশে সব কিছুই সম্ভব। গিনিপিগ শব্দটাকেও লজ্জায় ফেলে দিতে পারে যেসব তথ্য বিশ্লেষণ আজ আপনাদের সামনে রাখতে চলেছে। তাই মানবাধিকার কর্মী রয়েছেন, যারা জনদরদি চিকিৎসক রয়েছেন, এখনও যারা মনে করেন যে জনস্বাস্থ্যের কথা ভাবেন, মানুষের কথা ভাবেন, মুনাফাকে সবার উপরে রাখেন না, তারাও নিশ্চয়ই এই লাইভটি শুনে ভাববেন, ভাবতে বাধ্য হবেন, যদি বিবেক এখনও জাগ্রত থাকে। আর আমি তো পরিতাপের বিষয় বারবার করে বলি, আলোচনার জন্য, মুখোমুখি বসার জন্য আমি যে কোনো গবেষক, পদাধিকারী, প্রশাসনিক দপ্তরে রয়েছেন এমন মানুষ বসতে রাজি আছি। দুঃখের বিষয়, একজন মানুষের সাথে এরকমভাবে সিওএমএইচের সঙ্গে একজন, সে সম্পর্কে আমার পাঠকেরা জানেন, কথা হয়েছিল, কিন্তু তিনি আর মুখোমুখি হননি। হোয়াটসঅ্যাপে কিছু আমি তথ্য দিয়েছিলাম তাকে, তিনি প্রথমে আমাকে বিশ্বাস করতে চাননি। ঝাড়গ্রামে থেকে ফেরত আসার পরে তিনি আমাকে ফোন করেছিলেন এক স্বাস্থ্যকর্মীর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে। তারপরে তিনি আমাকে বেশ কিছু প্রশ্ন করেন, আমি সবই নয় তার তথ্যগুলো তাকে দিই এবং তারপরে তিনি আর কিছু
উচ্চবাচ্য করেননি, নীরবেই আছেন। যাই হোক, আশা করি আগামীতে আমার সৌভাগ্য হবে এ বিষয়গুলো নিয়ে মানুষের সাথে আরও পদাধিকারী বলুন বা চিকিৎসক বলুন তাদের সাথে আলোচনা করার, বা তাঁরা যদি এখানে প্রশ্ন রাখেন সরাসরি চ্যালেঞ্জ করেন তাদের মতো করে, যদি করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, সে অধিকার সবারই আছে। তো যাই হোক, লাইভটিকে ছড়িয়ে দেবেন যথাসম্ভব। তো প্রথমেই আজকে একটা খবর দিয়ে, সাম্প্রতিক খবর দিয়ে শুরু করি, কারণ এটা রিলেটেড। গরিব চাষি বা সাধারণ সমাজের শিক্ষক মহাশয় যারা ব্র্যান্ডেড নন, ঝাঁ ঝকঝকে বেসরকারি স্কুলে পড়ান না, এছাড়াও আরও অনেক নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের বাড়িঘরে বিডিও পৌঁছে যাচ্ছেন। অবশ্যই প্রশাসনিক দায়িত্ব পালনের তার অধিকার আছে। কেন পৌঁছে যাচ্ছেন? কেন? ওই যে পোলিও ভ্যাকসিন নিচ্ছেন না অনেকে। যদিও দুজন শিক্ষকের খবর নিয়ে হাইলাইট করা হয়েছে, শিক্ষক শব্দটিকে কেন ব্যবহার করা হয়েছে, কি উদ্দেশ্যে, সেটা এ নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু আসলে আমার যেটা উদ্দেশ্য, সে মনে হয় যেখানে যে শিক্ষক হয়েও সাধারণ শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক, তাঁদের আর কত জ্ঞানগম্যি, মানে তাঁরা নিতে চাইছেন না, এরকম যেন একটা সুর রয়েছে সেখানে। যদিও একজন পরিষ্কার জানিয়েছেন যে তার কাছে যেসব প্রশ্ন তথ্য আছে, ভিডিও আছে, সেসব তিনি তার উত্তর চান। এবং এমনও বলা হয়েছে যদি কোনো চিকিৎসক তাকে লিখে দিতে পারেন যে এর পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এই ভ্যাকসিনের দায়িত্ব নিতে পারেন, তিনি সাগ্রহে বিনা প্রশ্নে গ্রহণ করবেন। তা সত্ত্বেও চাপানোতর চলছে। তো যাই হোক, তো প্রশাসনিক অধিকর্তাদের অধিকার আছে, তাঁরা তাঁদের কাজ করবেন, বোঝাবেন, অবশ্যই সংযত ভাষা ব্যবহার করে। কিন্তু যেসব অডিও আমার কানে আসছে, আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু থ্রেট দেওয়া হচ্ছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। কর্তব্য করতেই পারেন, তবে অবশ্যই সীমানার মধ্যে। এবং সেক্ষেত্রে যারা গ্রহণ করবেন না তাদেরও অধিকার আছে না বলার, কারণ কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, এবং ইনফর্ম কনসেন্ট অনুশীলন করার অধিকারও তাদের আছে। সেটা মাথায় রাখতে হবে। আর্টিকেল 21 সংবিধান এবং আমাদের সহযোদ্ধাদের করা RTI, রাইট টু ইনফরমেশন, সেখানে সরকার বাহাদুর স্পষ্ট জানিয়েছেন এটা রেকমেন্ড করা হয়, ম্যান্ডেটরি নয়, তাই তো? কিন্তু প্রশ্ন জাগে, আমার এই দেশে যখন কোনো যুবক, বেকার যুবক, জীবিকাহীন হয়ে, লকডাউনের শিকার হয়ে যখন মানুষ আত্মহত্যা করে, বহু মানুষ আত্মহত্যা করেছে, এখনও করছে, আগামীতেও করবে, গ্রামে গঞ্জের পরিযায়ী শ্রমিক, তখন কি তাদের বাড়িতে এইভাবে প্রশাসনিক কর্তারা পৌঁছে যান, খোঁজ খবর নেন? কতটা নেন? জীবিকার বন্দোবস্ত করেন? সরকারি চাকরির ডালা নিয়ে পৌঁছে যান? সরকারি ভ্যাকসিনের ডালা নিয়ে যেভাবে পৌঁছে যান, সরকারি চাকরির ডালা নিয়ে কি সেইভাবে পৌঁছে যান না তো। তাহলে একটা মানুষের খাবার দাবার যদি ঠিকঠাক জোগান না থাকে, পেশা না থাকে, জীবিকা না থাকে, তার ইমিউনিটি বিল্ড আপ কীভাবে হবে, তাই না? কোনো ড্রাগ, ভ্যাকসিন শরীর ঠিক করে না, কোনো ওষুধ রোগ সারায় না। দায়িত্ব নিয়ে বলছে একটা মানুষ যার ইমিউন সিস্টেম ধ্বংস হয়ে গেছে, কিছু নেই, তাই তো, তার শরীরে কোনো ড্রাগ, ওষুধ, ভ্যাকসিন কাজ করবে না, তাই তো, করবে না, করে না। তাই প্রথমেই হচ্ছে ইমিউন সিস্টেম, তাই তাকে সচল রাখতে, স্বাভাবিক রাখতে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, আর পুষ্টিকর খাদ্যের জন্য জীবিকার প্রয়োজন। সেটা কি আমাদের সরকার বাহাদুর অনুভব করতে পারেন? নিশ্চয়ই। কিন্তু ফার্মা কোম্পানির
বা জয়নির শক্তির খপ্পরে চলে যাওয়া সরকারের কাছ থেকে জনগণ কতটাই বা আশা করতে পারে? এখন হয়তো প্রশ্ন উঠতে পারে, মানে যুক্তি দেওয়া হতে পারে যে পোলিও ভ্যাকসিন দেওয়ার ফলে পোলিও নির্মূল হয়ে গেছে, এমনটাই বলা হয় বিশ্বের বহু দেশে। এখন দু একটা কেস হয়তো হয়, কিন্তু দেখবেন অফিসিয়ালি যে স্ট্যান্ড তাতে বলা হয় যে পোলিও নির্মূল হয়ে গেছে, এবং বারবার দাবি করা হয় পোলিও নির্মূল হয়ে গেছে। কেন? পোলিও ভ্যাকসিন দেওয়ার ফলে পোলিও নির্মূল হয়ে গেছে। আর তাই যখন কেউ ভ্যাকসিন নিতে না চান, তখনই একটা দুর্ভাবনা দেখা দেয় সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, যে তাহলে তো মুশকিল, তাহলে পোলিও আবার ছড়াবে। তাই তো এরকম যুক্তিতেই প্রশাসনিক কর্তারা পৌঁছে যান মানুষকে বোঝাতে। সে অধিকার তাঁদের আছে। কিন্তু এবার যদি আমি প্রশ্ন করি, সদ্যজাতকে জন্মগ্রহণের পরই যে 3টি ভ্যাকসিন দেওয়া হয়, বিসিজি, হেপাটাইটিস এবং পোলিও, তাই তো? প্রথম ট্রিপল, মানে তিনখানা, ঠিক আছে? তো এই যে 3টে দেওয়া হচ্ছে, এছাড়াও তারপরে তার যখন বয়স বাড়ে, আরও 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 ভ্যাকসিন তার শরীরে প্রবেশ করানো হয়, তাই তো? সে তালিকা সবিস্তারে আলোচনা আমি নাই বা করলাম। তাহলে এবার প্রশ্ন করি ছোট্ট করে, সবই নয়, কিছু মনে করবেন না, প্রশ্নটা সবার দিকেই, প্রশ্নটা ভাববার। তাহলে 3টি দেওয়া হচ্ছে, হেপাটাইটিস, বিসিজি এবং পোলিও প্রথম দিকে, তাই তো? একদম সদ্যজাতকে এটা দিয়ে সূত্রপাত হয়। তাহলে পোলিও ভ্যাকসিন দেওয়ার ফলে পোলিও নির্মূল হয়ে গেল, তেমনটাই দাবি। যেভাবে গুটি বসন্তের ভ্যাকসিন নাকি ভ্যারিওলা বা গুটি বসন্তকে নির্মূল করেছে, তেমনটাই দাবি। ঠিক সেভাবেই পোলিও ভ্যাকসিন পোলিওকে নির্মূল করেছে, তেমনটাই দাবি। তাহলে যক্ষ্মাটা রয়ে গেল কেন? বিসিজি তো যক্ষ্মার ভ্যাকসিন। হেপাটাইটিস বা এই যে লিভারের যে ইনফ্লামেশন, যেগুলো জন্ডিস বলুন, যেরকমভাবে বিভিন্ন রকমের ফর্ম আছে, তো সেগুলো কেন? সেগুলো কি বিলীন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে? যক্ষ্মা কি বিলুপ্ত হয়ে গেছে? যায়নি তো। তাহলে প্রশ্ন করবেন না, যে ভ্যাকসিন, একটি ভ্যাকসিনে কাজ করলো, পোলিও বিলুপ্ত হয়ে গেল, আর বাকি ভ্যাকসিনগুলো কাজ করছে না কেন? এত এত ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই যে করোনা ভাইরাস ভ্যাকসিন, ভালো কথা, বলা হচ্ছে কি সে নাকি, কিন্তু তারপরেও তো করোনা হতেই থাকছে, খবর আমরা পাচ্ছি। তাহলে করোনা রোধ করা গেল না, তাই তো? আবার নাকি নিতে হবে, এরকম বলা হচ্ছে। যাচ্ছে না, বেশ ভালো, যায়নি। তো এমন একটা ভ্যাকসিনের নাম বলুন তো, যেটা দেওয়া হচ্ছে এখনও এবং রোগকে নির্মূল করে দিতে পেরেছে? বলুন। একটাও পাবেন না। শুধু পোলিওটার ব্যাপারে ওরা বলে, বর্তমানে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় তার মধ্যে পোলিওই একমাত্র বলা হয় যে এই পোলিও দেওয়ার ফলে পোলিও নির্মূল হয়েছে। তো আগে কি ছিল? স্মল পক্স বা ভ্যারিওলা। এবার আমি আপনাদের ভাবতে বলবো, তারপরে আস্তে আস্তে এগোবো। তাহলে সরকার বাহাদুর, একই সরকার বাহাদুর এবং ফার্মা কোম্পানির মিলিত প্রচেষ্টায়, জয়েন্ট ভেঞ্চারে, জনগণের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে, তার মধ্যে কি একটি ভ্যাকসিনই এখন কার্যকরী, যে তার ফলে রোগটি বিলুপ্ত হয়ে যাচ্ছে? নেই, পোলিও, তাই তো? তাহলে বাকি ভ্যাকসিনগুলো কি কার্যকরী নয়? যক্ষ্মা, প্রতিদিন আমাদের দেশে 1200 থেকে 1500 এরকম মানুষ মারা যাচ্ছে। তাহলে বিসিজি ভ্যাকসিন কি কার্যকরী নয়? বাকি ভ্যাকসিনগুলো কি কার্যকরী নয়? সেই রোগগুলো কি উবে গেছে? যায়নি তো। প্রশ্ন জাগে না। তাহলে বাকি ভ্যাকসিনগুলো নেবেন কেন? যদি পোলিওই কার্যকরী হয় তাহলে পোলিওই নেবেন। আমি প্রশ্ন করছি মাত্র, কোনো সিদ্ধান্তে আসছে না। এর উত্তর কিন্তু আমার কাছে আছে, আমার মতো করে। আপনারা মানতেও পারেন, নাও পারেন, সেটা আমার অবজারভেশন। পোলিও ভ্যাকসিন দেওয়ার ফলে পোলিও নির্মূল হয়েছে বলে আমি মনে করি না। যেমন
গটি বসন্ত নির্মূল হয়েছে গটি বসন্তের ভ্যাকসিন দেওয়ার ফলে, এটাও আমি মনে করি না। গটি বসন্তের ব্যাখ্যাটা পরে আসছে। আগে পোলিওটা বলে দিই। পোলিওর ব্যাপারটা কি? বাকি রোগ রয়ে গেল বা পোলিও বিলুপ্ত হয়ে গেল, নির্মূল হয়ে গেল এমনটাই দাবি। ওই দু একটা হয়, ওর নগণ্য আর কি। যাই হোক, তো এবার আমি যদি বলি যে পোলিও যে ট্রান্সমিশন, সংক্রমণ ঘটে দুটো রুটে ঘটে। একটা হলো ওরাল, একটা হলো ফিকাল। ওরাল মানে মুখ থেকে, অর্থাৎ লালা, স্যালিভা, তাই তো? সেক্ষেত্রে যদি আপনি কাউকে পোলিও আক্রান্ত শিশু বা কাউকে যদি আপনি চুমু খান সরাসরি গিয়ে, সেটা অর্থাৎ এইভাবে পোলিও ছড়ানোর সম্ভাবনা খুবই কম, খুবই কম। অর্থাৎ দুটো শিশুর মধ্যে বলছে। একটা শিশু গিয়ে ঘপ করে চুমু খাবে না, তাই তো? তাহলে পোলিও ছড়ানোর মূল যে জায়গাটা ছিল ফিকাল, অর্থাৎ বিষ্ঠার মাধ্যমে, যেটা মাঠে, আমি আগের ভিডিওতে বলেছি, মাঠে ময়দানে জঙ্গলে মলত্যাগ করার প্রবণতা বা ওটা অভ্যেস ছিল মানুষের, সেই মলের মধ্যেই থাকা পোলিও ভাইরাস, সেটা জলবাহিত হয়ে, অথবা কেউ যদি মল মারায় তার পায়ে তো পোর্স থাকে পায়ের তলায়, তো ছিদ্র, সেইখান থেকে বা জলবাহিত হয়ে জলের মাধ্যমে মানুষকে, অন্যান্যকে এফেক্ট করত। এটাই সংক্রমণের মূল জায়গা ছিল, মানে বিস্তারিত জায়গা। বুঝতেই পারছেন কতটা ব্যাপক, তাই তো? জল, বন্যা হলো, বৃষ্টি হলো, সেই জল পুকুরে চলে গেল, সেখান থেকে আরও একটা বড় ব্যাপ্তি। এটা ওরাল রুটের তুলনায় অনেক 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 সম্ভাবনা, পোটেনশিয়াল তার মধ্যে। কিন্তু মাঠে ময়দানে বিষ্ঠার থাক বন্ধ হয়ে যাওয়ার পরে এই ফিকাল রুটটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, গ্রামে গঞ্জেও কিন্তু মানুষ আর মাঠে ঘাটে পায়খানা করে না, যে কারণে পোলিওর সংখ্যা কমেছে বা পোলিও নির্মূল হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যবেক্ষণটাকে কি আপনি উড়িয়ে দিতে পারেন? ভাবতে পারেন না? তাহলে যদি বলে প্রশ্ন করুন, তাহলে অন্যগুলো কেন নির্মূল হলো না? এই ভ্যাকসিনটাই শুধু বেশি কার্যকরী? বিসিজি বা অন্যান্য ভ্যাকসিন কার্যকরী নয়? হ্যাঁ, 2-2 4 করতে দেখুন না, কোথাও করতে বলিনি। 2-2 5 করুন, 6 গুণ, যাই করুন না কেন, একটু ভাবুন, ভাবার কথা বলছে মাত্র। বেশ, এবার স্মল পক্স। আচ্ছা, স্মল পক্স পৃথিবীতে 5,000 বছর ধরে ছিল এরকম দাবি করা হয়, তথ্য তো তাই বলছে। সেটা ভ্যাকসিন দিয়েই নির্মূল হয়ে গেল। বেশ বেশ বেশ, মেনে নিলাম। প্লেগটা কি করে নির্মূল হলো, যেটা আরও ভয়ঙ্কর? স্মল পক্সে যে বা ভ্যারিওলাতে যে মৃত্যু হার আপ টু 30%, তার তুলনায় বিউবনিক প্লেগের মৃত্যু হার অনেক বেশি। তথ্যই বলছে, ওদেরই তথ্য বলছে যে ইউরোপে 14 শতাব্দীর এরকম সময়ে, মাঝামাঝি সময়ে বা তারও আগেও তো প্লেগ একাধিকবার এসেছে, যাকে ব্ল্যাক ডেথ বলা হয়। প্লেগের উপর অনেক চলচ্চিত্র আছে, ডকুমেন্টারি আছে, লেখালেখি আছে। তো সেইখানে তো ইউরোপের 50% মানুষ প্রায় জনসংখ্যার নির্মূল হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। তো সেই প্লেগ কি ভ্যাকসিন দিয়ে নিবারণ করা হয়েছিল? মোটেই নয়। কোথায় সেই সময় ভ্যাকসিন? প্রকৃতির নিয়মেই কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস রিসার্জেন্স আসে, শক্তিশালী হয়। প্রাকৃতিক নিয়মেই সে দুর্বল হয়ে মিলিয়ে যায়। এমন অনেক উদাহরণ পৃথিবীতে আছে। হ্যাঁ, প্রকোপ এক থাকে না, হার্ড ইমিউনিটি বিল্ড আপ হয়। হার্ড ইমিউনিটি নিয়ে পরবর্তীকালে এটা নিয়ে আমার লেখালেখি আছে অমৃত সুব্রত 2য় খণ্ডে, হার্ড ইমিউনিটি। তো যাই হোক, এটা নিয়ে নয় পরে আরও একটি ভিডিও করব। তো ওরা বলে যে হার্ড ইমিউনিটির জন্য ভ্যাকসিন দরকার, ভ্যাকসিন দিয়ে নাকি হার্ড ইমিউনিটিকে রক্ষা করা যায় বা ট্রিগার করা যায়। এবং হুও এই কারণে টার্গেট রেখেছিল করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে যে 70% মানে পৃথিবীর মানুষের 70%কে অন্তত যদি ভ্যাকসিন দেওয়া যায়, ভ্যাকসিনেট করা যায়, তাহলে হার্ড ইমিউনিটি জন্মাবে। বা বেশ বেশ বেশ, তা আগে পৃথিবীতে কি হার্ড ইমিউনিটি জন্মায়নি? তো তারা বলতেই পারেন যে মানুষের মৃত্যুকে কমানোর জন্য, হ্রাস করার জন্য
হ্যাঁ, এটা তারা পদক্ষেপ নিয়েছেন, সে নিতেই পারেন, কিন্তু এটা তো মানা যাবে না যে হার্ড ইমিউনিটি ভ্যাকসিন ছাড়া সম্ভব নয়। এই শব্দটা অনেক পুরনো এবং আগেও হার্ড ইমিউনিটির বহু 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 উদাহরণ আছে, তাই তো? তো আর যদিও বাস্তবে করোনাতে কত মারা গেছে সেটা নিয়ে এখন লোক হাসাহাসি করে, যারা জানেন বোঝেন, এবং অনেক মানুষ তারা এখন তাদের নিজেদের নির্বুদ্ধিতাতেই মাঝে মাঝে হেসে ওঠেন যে এত ভয় পেয়েছিলাম, বাপ রে, এতবার করে হাত ধুতাম, বাপ রে, এতগুলো মাস্ক পরতাম, বাপ রে, ছি, ওটা আমি কি ওরকম ছিলাম? নিজেকেই আয়নার দিকে তাকিয়ে এখন অনেকেই প্রশ্ন করছে, কেউ কেউ লজ্জা পাচ্ছে, কেউ হেসে উঠছে। আগামীতে এটা আরও বাড়বে, এটাই অনিবার্য ছিল, আমি বহু আগেই জানিয়েছিলাম এমনটা হতে পারে, তাই তো? বেশ, এবারে আসছি, অর্থাৎ একই রকমভাবে গুটি বসন্ত বা ভ্যারিওলা, সেটাও কিন্তু আমার বিশ্বাস প্রাকৃতিকভাবেই দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, প্রাকৃতিক নিয়মেই সে দুর্বল হয়ে গেছে, হারিয়ে গেছে, নেই আর, থাকলেও আর মানুষকে আক্রমণ করার ক্ষমতা নেই তার, হারিয়েছে সে, বা ওই যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে, তাই তো? কিন্তু ওই যে এগুলো তো বিশ্লেষণ, এটা আমার বিশ্বাস, এগুলো তো তথাকথিত বিজ্ঞান মনস্করা মানবে না, কিন্তু আমি সবাইকে ভাবার জন্য এই বিশ্লেষণগুলো রাখি। এই যে একটাই যুক্তি এখানে, তাহলে অন্য রোগগুলো কেন আছে, এত এত ভ্যাকসিন দেওয়ার পরেও কেন আছে? প্রকৃতি চাইছে না বলে, তাই তো নাকি? আচ্ছা, এবারে আসছি আমার কি ছোট ছোট কত অংশ সে নীলাদ্রি বিশ্বাস, সে আপনি করতেই পারেন, হ্যাঁ, কিন্তু আমি প্রথম দিকে এরকম অনেক প্রস্তাব ছিল ছোট ছোট ভিডিও করে ভিউ বাড়ানো, আমি এতে বিশ্বাস করিনি। আমি জানি মননশীল মানুষ যারা ভাবতে চান তারা দীর্ঘ ভিডিও থেকেই আস্তে আস্তে উপলব্ধি করবেন, লড়াইটা করতে পারবেন, কারণ আমি সেনাপতি তৈরি করতে চেয়েছিলাম, তারাই মানুষের মধ্যে কাজ করবেন। সেটা আমি ডজন ডজন না করতে পারলেও বেশ কয়েকজন আমি ভাগ্যবান যে গর্ব হয়, তারা এগিয়ে এসেছেন, তারা কাজ করছেন। এই তো কথা হলো, আমি আবার কিছুদিন পরেই উত্তরবঙ্গের দিকে বেরিয়ে যাব, এটাই জরুরি ছিল, কারণ এই বিষয়টাও ছোট ছোট রিল বানিয়ে ওভাবে হয় না। তো আপনি করছেন, তাতে করে যদি আমার মনে হয় যে এতে করে ভালো মানুষ দেখছেন মানে, এবং তাতে করে তারা অনুপ্রাণিত হচ্ছেন, সে তো খুব ভালো কথা। যে যার মতো করে চেষ্টা করুন, অনলাইনে অফলাইনে। আমি আমার মতামতটা, আমার যে সিদ্ধান্তে আমি এখনও অড়র আছি, সে কথাটাই বললাম। তো যাই হোক, এবার যদি বলা হয় যে না 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 না, পোলিও কিন্তু নির্মূল হয়নি, বরং আবার দেখা যাচ্ছে, নতুন করে দেখা যাচ্ছে। কেন? ওই যে আগের ভিডিওতে বলেছি, ভ্যাকসিন ডেরাইভড পোলিও ভাইরাস 2, অর্থাৎ 2 নম্বর স্ট্রেন, ভ্যারিয়েন্ট 2 বলা হয়, ওটাকেই দেখা যাচ্ছে। অর্থাৎ ভ্যাকসিন থেকে প্রাপ্ত, ডিরাইভ মানে হচ্ছে পাওয়া, তাই তো, ডিরাইভড প্রাপ্ত, তো ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস, সেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? ওপিভি থেকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন থেকে পাওয়া যাচ্ছে, সেখান থেকেই ছড়াচ্ছে। হুও এটা সতর্ক করেছে এবং এটা জানিয়েছে। তার ইন্দোনেশিয়ার কেস স্টাডিটা আমি আপনাদের দিয়েছি। সমস্ত দেশেই এরকম দেখা যাচ্ছে কেস, আমাদের দেশেও দেখা যাচ্ছে। আমার কাছেই একজন এসেছিলেন বিগত বইমেলার আগের বইমেলাতে, তিনি পোলিও ভ্যাকসিন নেওয়ার পরেও তার এই সমস্যা হয়েছে, পোলিওমাইলিটিস, আগে, হ্যাঁ, পোলিওমাইলিটিস হয়েছে। তো কেন, ব্যাপারটা কী হলো, এখান থেকে আজকে আমরা শুরু করি, কারণ আজকে লাইভের বিষয় প্রথমেই এটি রয়েছে।
পোলিও ভ্যাকসিন দুটি ভঙ্গিতে বা ভঙ্গিমায় বা প্রসেসে অ্যাডমিনিস্টার করা হয় বা দেওয়া হয়। একটি হলো ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, যার আবিষ্কর্তা আলবার্ট স্যালোন। আর একটি কি আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, আবিষ্কর্তাকে জোনাস সাল্ক। 1955 সালেই কিন্তু এই ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন আবিষ্কৃত হয় এবং দেওয়াও হয় আমেরিকাতে, দেওয়াও হয়। এটা কি? এক্ষেত্রে যে ভ্যাকসিনের ভাইরাসটি ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, লাইভ অবস্থায় থাকে না। আপনারা জানেন যে ভ্যাকসিনের মানে আদি ভ্যাকসিন, বর্তমানে তো যা হচ্ছে জিন থেরাপি, মেসেঞ্জার আরএনএ টেকনোলজিটা একেবারেই আলাদা, সেটা বা ভেক্টর ভাইরাল, সে ব্যাপারে অমৃতেশ্বরপত্র 2য় খণ্ডে লিখেছি রীতিমতো ছবি দিয়ে। মডার্না কী করে ভ্যাকসিন বানালো, পায়োনিয়ার বলা হয় এই মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের। তো যাই হোক, তো আদি ভ্যাকসিন, ট্র্যাডিশনাল ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা আমরা পড়ে এসেছি বা আমাদের জানানো হয়েছে, যেটা আমরা বুঝেছি কি, যে কোনো একটা প্যাথোজেন যা রোগ সৃষ্টিকারী, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, যাই হোক ভাইরাস, সেই আমাদের যত যে প্রথম যে ভ্যাকসিনগুলো, সেগুলো তো ভাইরাস অবশ্যই, যেমন এডওয়ার্ড জেনারের ভেরিওলা যে ভ্যাকসিন, সেটা তো ডিএনএ ভাইরাস, স্মল পক্স, বা র্যাবিস ভাইরাস লুই পাস্তুরের। তো এটা শরীরের সঙ্গে, অর্থাৎ এক কথায় ইমিউন সিস্টেমের সঙ্গে আপনার শরীরের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া। অর্থাৎ যখন বড় মাত্রায় শক্তিশালী কোনো একটি ভাইরাস বা প্যাথোজেন রোগ সৃষ্টি করার ক্ষমতা, যে জীবাণু, তাকে প্যাথোজেন বলা হয়। প্যাথ থেকে এসছে, প্যাথ মানে রোগ, তাই দেখবেন প্যাথোলজি। তো যাই হোক, যেখান থেকে সাইকোপ্যাথ কথাটা এসেছে। তো সেইটা যদি আপনার শরীরে প্রবেশ করে আচমকা, এবং আপনার শরীর দেখা গেল তার সঙ্গে পরিচিত নয়, অপরিচিত, তাহলে সে স্ট্রেঞ্জার, তাই শরীরে ইমিউন সিস্টেম সে কনফিউজড হয়ে যায়, অ্যান্টিবডি তৈরি করতে পারে না ঠিকঠাক, এবং তাতে করে মানুষটি আক্রান্ত হয়, এবং সেরকম যদি বিপজ্জনক প্যাথোজেন হয়, তার মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই তো? তো এবার কি করা হলো, যে ঠিক আছে, ওই রোগটারই, ওই প্যাথোজেনটারই একটা দুর্বল রূপ, দুর্বল, খুবই উইক, সেইটা যদি আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, মানে দুর্বল করে নিয়ে ঢুকিয়ে দেওয়া যায়, উইকেন করে নিয়ে বা অ্যাটিনিউয়েট করে নিয়ে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে শরীর এই তাকে চিনে রাখলো, কম্পোজিশনটা কী জিনিস, কী বস্তু চিনে রাখলো। এইবার যখন তার ভাইরা ভাই, মানে শক্তিশালী ভাইরা ভাই, মানে মূল যে প্যাথোজেন যেটা প্রকৃতিতেই আছে, সেইটা তার শরীরে যখন প্রবেশ করছে, সে চিনে ফেলছে, এবং অ্যান্টিবডি আগেই তৈরি হয়ে আছে, এবং তাকে অ্যাটাক করে সামলে নিচ্ছে। অর্থাৎ দুর্গের প্রতিরক্ষা শক্তি আগে থেকেই তৈরি করে রাখা হচ্ছে, তাই তো? এটাই হলো খুব সংক্ষেপে আদি যে ট্র্যাডিশনাল ভ্যাকসিন, এই প্রক্রিয়ায় কাজ করে, এবং সেটাই আমাদেরকে বলা হয়েছে, আমরা সেটাই জানি। খুব সংক্ষেপে লেম্যানের ভঙ্গিতে বললাম, কিন্তু যাতে করে সাধারণ মানুষেরও বুঝতে সুবিধে হয়। এবার এই যে দুটো, একটা আইপিভি আর একটা ওপিভিতে কি হচ্ছে, পোলিও ভাইরাসটা কিন্তু লাইভ থাকছে, মেরে ফেলা, মানে ইনঅ্যাক্টিভেট অবস্থায় নয়, নিষ্ক্রিয় নয়, সে লাইভ, শুধু দুর্বল, অর্থাৎ অ্যাটিনিউয়েটেড, দেখে নেবেন, অর্থাৎ উইকেন্ড, অর্থাৎ দুর্বল হওয়া একটা লাইভ পোলিও ভাইরাসকে আপনার শরীরে বা শিশুর শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দুর্বল, ও কিছু করতে পারবে না, এমনটাই ধারণা ছিল। তো এটাই হচ্ছে ওপিভি, তাই তো? তার সঙ্গে ভ্যাকসিনে যা যা লাগে, ভ্যাকসিনের কী কী কম্পোনেন্ট, শুধু তো ওইটা থাকে না, সেটা 2য় খণ্ডে আমি বলেছি, দেখবেন ভ্যাকসিন কী কী দিয়ে তৈরি হয়, পারদ, মার্কারি থেকে শুরু করে, হ্যাঁ,
ফিটাল ব্লাড, যেটা মানে সেরাম বলা হয়, মানে বাছুরের রক্ত, ফিটাল সেরাম, এগুলো তো থাকেই। হ্যাঁ, তো সেগুলো উল্লেখ করেছি আমি, একেবারে লিস্ট আছে, তালিকা আছে, যারা পড়ছেন বা পড়েছেন। তো এইবার দেখুন, এটা হচ্ছে তাহলে লাইভ, কিন্তু ভাইরাসটা লাইভ, মানে জীবিত, উইকেন্ড কিন্তু জীবিত। আর আইপিভির ক্ষেত্রে কি হচ্ছে, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন যেটাকে বলা হচ্ছে, সেটা মানে ভ্যাকসিন যেটা অর্থাৎ ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন নয়, ভাইরাস ভ্যাকসিন আর কি, যাই হোক, অর্থাৎ সেই ক্ষেত্রে কী বলা হচ্ছে, একটা ইনঅ্যাক্টিভেট করা, মানে যে লাইভ নয় কিন্তু, মানে তাকে দেখে শরীর চিনতে পারবে তার গঠনটা, স্ট্রাকচারটা, এবং শরীর অ্যান্টিবডি তৈরি করতে পারবে, এবং এটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, শট বলা হয়। বেশ, এইবার কি হলো, 1955-তে আইপিভি রেডি হওয়া সত্ত্বেও প্রথম দিকে সেটা কিছু ক্ষেত্রে দেওয়া হলেও ওপিভিকেই, আলবার্ট স্যালোনের ওপিভিকেই আমেরিকা বেছে নিল। কেন বেছে নিল? সুবিধাজনক বলে। ওই বাচ্চাদের ওই মানে ইঞ্জেকশন ফোটানো, হ্যাঁ, একটা ব্যাপারও আছে, ট্রেন্ড খুব, একটা বয়স্ক মানুষকে ইঞ্জেকশন দেওয়া আর একটা বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া সদ্যজাতকে, সেটা তো খুব এক ব্যাপার নয়, অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, বাচ্চাটি হাত পা ছোঁড়ে, হ্যাঁ, তাকে বোঝানো যায় না, অনেক ব্যাপার আছে। তো এই কারণে ওরাল রুটটাকে বেছে নেওয়া হলো, অর্থাৎ ওপিভিকে বেছে নেওয়া হলো। বেশ, চললো, সুবিধাজনক বলে চললো। তো চলতে 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 এমন কিছু ঘটনা ঘটা শুরু করলো, যার ফলে 2000 সালে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই ওরাল পোলিও ভ্যাকসিনকে ডিসকন্টিনিউ করলো, বাদ দিয়ে দিল, নিষিদ্ধ করে দিল, আর দেওয়া হবে না। তার বদলে কি হলো, আইপিভি হলো, অর্থাৎ ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন, যেটা চালু হয়ে গেল 2000 সাল। এবং তারপর প্রায় একই সময়ে আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়ন, সমগ্র ইউরোপিয়ান ইউনিয়ন এবং তথা প্রথম বিশ্বের সমস্ত দেশগুলোতেই ওপিভি ডিসকন্টিনিউ করা হলো, বন্ধ করা হলো। কারণ ওই যে বললাম, ওপিভি থেকে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস 2 ছড়িয়ে পড়তে লাগলো বিশ্বে। যদিও খুব রেয়ার ক্ষেত্রে ওরা বলছে, খুব রেয়ার ক্ষেত্রে বলছে, কিন্তু এই রেয়ারটা কতটা রেয়ার সেটা তো আমরা জানি না ঠিকঠাক। জানি কি, এই এখন হার্ট অ্যাটাক বা অন্যান্য যে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা কি জানি? হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের গল্পটাও কি আমরা জানতাম? যদি আমাদের মতো কিছু মানুষ সমগ্র বিশ্ব জুড়ে যদি মানুষের দৃষ্টি আকর্ষণ না করতো প্রথম থেকে, তাহলে যে এত এত হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক সবই তো লাইফস্টাইলের ওপরে চাপিয়ে দেওয়া হতো, তাই না? লাইফস্টাইল, মদ খাওয়া, এসবের উপরই চাপিয়ে দেওয়া হতো, তাই নয় কি? এই বিশ্বজুড়ে এরকম একটা সচেতনতা অভিযান সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে বলেই এখনও কিন্তু মেইনস্ট্রিম দালাল মিডিয়া ঘুরিয়ে ফিরিয়ে হলেও খবরটা কিন্তু দিতে বাধ্য হচ্ছে, ড্যামেজ কন্ট্রোল করতে বাধ্য হচ্ছে। কিন্তু পোলিওর ক্ষেত্রে তো তেমন ঘটেনি তখন, না, মানুষের চেতনা তো তেমনটা কখনো বিস্তারিত হয়নি। এখন যেমন করে আমেরিকার মতো দেশ, ইউরোপের মতো দেশ ঠেকে ঠেকে শিখছে, মানে এতদিন ধরে তো এখন ওরা 2 2 4 করে নিচ্ছে, তো আমাদের দেশে তো অতটা সহজে হয়নি, এখন হবে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখন যেটা আমার প্রশ্ন, মেনেই নিলাম যে ঠিক আছে, খুব রেয়ার ক্ষেত্রে এই ভ্যাকসিন ডিরাইভড পোলিওমাইলিটিস যেটা, সেটা হচ্ছে, বেশ, বুঝলাম। আপনারা জানেন, আগে বলেছি, পোলিও হলো ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে, অ্যাটাক করে, স্পাইনাল কর্ড, তারপরে ব্রেন স্টেম, এইসবে, এই কারণে এক্সট্রিম কেসে প্যারালাইসিস পর্যন্ত পার্মানেন্ট হতে পারে। বহু ক্ষেত্রেই, সিংহভাগ ক্ষেত্রেই সাময়িক, টেম্পোরারি প্যারালাইসিস হয়, পরে আবার শরীর কিন্তু ঠিক করে নেয়। কিন্তু ওই যে 0.01 ক্ষেত্রে এরকম একটা ব্যাপার, যদিও ওই ব্যাপারে একদম সঠিক ডেটা ওরা দেয়ও না,
স্বাভাবিকভাবেই। তবে মোটামুটিভাবে অন্যান্য যে সূত্রগুলো আছে বা নিজেদের অবজারভেশন দিয়ে আমরা দেখতে পারি যে এই ক্ষেত্রে একটা পার্মানেন্ট প্যারালাইসিস হতে পারে। যাই হোক, তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পোলিও ভাইরাসের ক্ষেত্রেও যে এই প্যারালাইসিস সেটাও তো এক্সট্রিমলি রেয়ার কেসে হচ্ছে, ওদের তথ্যই তো বলছে। তাহলে এই পোলিও ভ্যাকসিন নেওয়ার ফলে, ওরাল পোলিও ভ্যাকসিন নেওয়ার ফলে যে ভ্যাকসিন ডিরাইভড পোলিও হচ্ছে, মানে ভ্যাকসিন থেকে পোলিও হচ্ছে, তো সেটাও ওরা বলছে এক্সট্রিমলি রেয়ার। তাহলে এটাও এক্সট্রিমলি রেয়ার, ওটাও এক্সট্রিমলি রেয়ার। এবার কোন রেয়ারটা আপনারা রিস্ক নেবেন বা কোন রেয়ারটা আপনারা বাঁচবেন, সেটা তো আপনাদের উপর নির্ভর করছে, তাই নয় কি? আমি শুধু আপনাদের সামনে তথ্যটা রাখছি। তো এখন আমি প্রশ্ন করব আমাদের দেশের মানবাধিকার কর্মীকে, প্রশাসককে, চিকিৎসককে, গণতন্ত্রপ্রিয় মানুষকে, যে ভ্যাকসিন শুধু ইউরোপিয়ান আমেরিকা নয়, বিশ্বের সিংহভাগ দেশেই বন্ধ হয়ে গেছে, ওপিভি নিষিদ্ধ, ডিসকন্টিনিউড, যে মাত্র ৭৫টি দেশ, ৭০ থেকে ৭৫টি দেশ, তার মধ্যে ভারত অন্যতম, তৃতীয় বিশ্বের দেশগুলোতেই কেন দেওয়া হচ্ছে? কি আমরা এক্সপেন্ডেবলস নাকি, গিনিপিগ না? বা 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 হ্যাঁ, এই হুই তো কিছুদিন আগে আমাদের বিল গেটস মহাশয়ও তিনি বলেন ভ্যাকসিন ইকুইটি চাই। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু মডার্ন মেডিসিনের দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের লাইভ, আমি অন্য কোনো ব্রাঞ্চ অফ মেডিসিনকে আজকের আলোচনায় প্রবেশ করাবো না। মডার্ন মেডিসিনে যারা বিশ্বাস করেন তাদেরকেই প্রশ্ন করব, তো আপনি যদি পোলিও ভ্যাকসিনে বিশ্বাস করেন, আলবাত করতে পারেন, সে অধিকার আপনার আছে, আপনি নিতেই পারেন, তাই তো? এক্সট্রিমলি রেয়ার কেস হলেও তো হতে পারে, পোলিওমাইলিটিস হতে পারে, তো আপনি নিতে পারেন। কিন্তু যেটা অন্যান্য বিশ্বের, যেটা আপনারা বলেন প্রথম বিশ্বে নিষিদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ডে নিষিদ্ধ, কারণ এখান থেকে উল্টে পোলিও হচ্ছে, এক্সট্রিমলি রেয়ার কেস হলেও হচ্ছে, তো সেটা কেন আপনি নেবেন? আমাদের দেশে কেন সেটা দেওয়া হবে? হ্যাঁ, নাকি ওই গরিব মানুষ খেতে পায় না, প্রতিবাদ নেই, নিজের অধিকার সম্পর্কে সচেতন নয়, এমনকি আর্টিকেল 21টাও তারা জানে না, ভ্যাকসিন যে বাধ্যতামূলক নয় সেটাও তারা জানে না, তাই গিনিপিগের দেশ বলে, গিনিপিগ, ট্রিপল গিনিপিগ, কোয়াড্রিপল গিনিপিগ বলে আপনারা যাইচ্ছে তাই করে ভ্যাকসিন কোম্পানির মুনাফা বৃদ্ধির জন্য অম্লান বদনে এই অন্যায়টা, ডিজিটাল ইন্ডিয়া বলবেন, উত্তরণের একেবারে আমরা চরম জায়গায় পৌঁছে যাচ্ছি, সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট সিটের দাবিদার হয়ে উঠেছি, এই রকম বড় বড় কথাবার্তা বলবেন, চীনের সঙ্গে আমরা সমকক্ষ হয়ে গেছি, আর আপনারা এই রকমভাবে আমেরিকাকে ছাপিয়ে যাচ্ছে, কারণ বড় বড় কথাবার্তা, তো আপনারা ওপিভি দিয়ে যাবেন? মডার্ন মেডিসিনের অ্যাঙ্গেলেই প্রশ্নটা করছি, দেখে নেবেন, আমি তথ্য দিয়ে দেব। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা তো বটেই, বিশ্বের তাবর যেগুলোকে আপনারা বলেন এগিয়ে থাকা দেশ, সমস্ত দেশেই কিন্তু ওপিভি ডিসকন্টিনিউড হয়েছে। তৃতীয় বিশ্ব, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ভারত, এইরকম ৭০ থেকে ৭৫টি দেশে, অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব তৃতীয় বিশ্বের দেশে এখনও এই ওপিভি দেওয়া হচ্ছে। প্রশ্ন করবেন না? আমি এইটুকু বলতে পারি, যারা মডার্ন মেডিসিনকে সঙ্গে রাখতে চাইছেন, সে অধিকার আপনার আছে, আওয়াজ তুলুন, আইপিভি চাই, আইপিভি চাই। কারণ ওই যে কেন এটা হচ্ছে, ওই যে ওপিভির ক্ষেত্রে ভাইরাসটা যেটা দেওয়া হচ্ছে সেটা লাইভ থাকছে, অ্যাটিনুয়েটেড, দুর্বল, কিন্তু লাইভ, জীবিত, আগে হ্যাঁ, আর ওটা ইনঅ্যাক্টিভেটেড, তাই এই সমস্যা, হু পর্যন্ত পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমি আগের লাইভে লিঙ্ক দিয়েছে, এই ভাইরাসটাকে, ধর এই ভ্যাকসিনটাকে তারা প্রেফার করছে, আইপিভিকে প্রেফার করছে, ওপিভি নয়। সতর্কতাও জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সতর্ক করা হয়েছে, অথচ কোনো হেলদোল নেই। তো আমাদের দেশে ওপিভি কারা বানাচ্ছে? আমাদের দেশে ওপিভি প্রথম বানিয়েছিল পাস্তুর,
বাস্তু ইনস্টিটিউট, বেশ ভালো। তো বর্তমানে প্যানাসিয়া, ভারত বায়োটেক এরা এবং বিপকল, এই কোম্পানিগুলো ভ্যাকসিন বানায়, মানে পোলিও ভ্যাকসিন বানায়। তার মধ্যে একটা খবর শুনে আপনারা চমকে যাবেন, শিউরে উঠবেন, আমি লিঙ্ক দিয়ে দেব লাইভের শেষে। কি বিপকলের প্রথমে দেখা গেল কি, সরকার আমাদেরকে পোলিও ভ্যাকসিন যোগান দেয়, 30,000 ডোজ সাবস্ট্যান্ডার্ড, মানে ভায়াল, 30,000 ভায়াল এরকম সাবস্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো সেইখানে প্রতিটি ভায়ালে 20টি করে ডোজ থাকে, সেটাকে চোখে পড়ে নাকি তাকে বাতিল করা হয় সাবস্ট্যান্ডার্ড বলে। এখানেই শেষ নয়, তারপরে এটা সাম্প্রতিক ঘটনা, গাজিয়াবাদের একটি কোম্পানি, বায়োমেড বলে একটি কোম্পানি, তার 50,000 বা 60,000 ভায়ালের মধ্যে একেবারে পোলিও ভাইরাস কিলবিল করতে দেখা যায়। আমি সহজ বাংলায় বললাম, মানে স্ট্রেন দেখা যায়, মানে জীবিত অবস্থা রীতিমতো, মানে দুর্বলও হয়নি, মানে দুর্বল অ্যাটিনুয়েট করা, উইকেন্ড করা সেরকম কোনো ঘটনা সেখানে দেখা যায়নি। তেমনটাই খবরে প্রকাশ, খবরে যতটুকু লিখেছে আমি পড়ে সেটাই বুঝলাম, যে স্ট্রেন পাওয়া গেছে, ওই যে 2 নম্বর যেটা পোলিও ভাইরাস 2। সরকার সঙ্গে সঙ্গে ওটা উত্তরপ্রদেশের পাঠানোর কথা ছিল, বা পৌঁছেও গিয়েছিল। তো সেটা সঙ্গে সঙ্গে নাকি সরকার জানতে পেরে সোয়াং ইনটু অ্যাকশন, এবং সেটাকে তারা তুলে নিয়েছে, বাতিল করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো যেটা ঘটছে ওপিভিকে নিয়ে, এমনিতেই ওপিভি ব্যাপারটা যথেষ্ট রকম মানে স্ক্যানারে আছে, আপনারা জানেন হুয়ে স্ক্যানারে আছে, বিশ্বের প্রথম বিশ্বে একেবারেই মানে ডিসকন্টিনিউড, নিষিদ্ধ। তো তার মধ্যেও যদি আবার এরকম ভেজাল বেরোয়, তাহলে তো খুব চিন্তার কথা, তাই নয় কি? লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, তথ্য ছাড়া কথা বলি না। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে এত মানুষ, এই যে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পার্শ্ব প্রতিক্রিয়া ঘটছে, এবং সেখানে ওদের ফ্যাক্সিটেও পার্শ্ব প্রতিক্রিয়া হবে স্বীকার করে নেওয়া হচ্ছে, মেজর, মাইনর, সিভিয়ার বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া। তো আচ্ছা, এই যে এত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আমরা বুঝতে পারছি, খবর আসছে, যদিও তারা স্বীকার করছে না, কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করতে বাধ্য করা হচ্ছে, মামলা চলছে এখনও বিভিন্ন রকমের আমাদের দেশেও। কিন্তু ক্ষতিপূরণ, কম্পেনসেশন, হ্যাঁ, এবারের বিষয় ভ্যাকসিন কোর্ট, ভ্যাকসিন ইনজুরি কোর্ট। আসুন আপনার চোখ খুলে দিই আপনাদের, যদিও এ বিষয়ে আমি আরও একটি বিস্তারিত লাইভ করেছিলাম ফেসবুকেই, করোনা ভ্যাকসিন দেওয়া তখনও শুরু হয়নি সেরকম সময়, সেটা তো আগের চ্যানেলে ছিল, সে উড়ে গেছে, এই কারণেই এই লাইভটি করার দরকার পড়লো আরও একবার। আরও নতুন মানুষও সঙ্গে আসছেন সেই সময় যারা ছিলেন না। HRSA কি বলুন তো? ওই দেখুন, তাকিয়ে দেখুন, আমেরিকার একটি সংস্থা, স্বাস্থ্য সম্পর্কিত সংস্থার ওয়েবসাইট HRSA। কি ফুল ফর্ম? হেলথ রিসোর্সেস সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন, HSRA ওয়েবসাইট, আমি লিঙ্ক দিয়ে দেব। খুলে ফেললেন, ক্লিক করুন, খুলে গেল। খুলেই কি দেখলেন? প্রথমেই একটা করে না, এগুলো জল করে। প্রথমে কি দেখতে পাচ্ছেন? করোনা অমৃতের ক্ষতিপূরণ, কম্পেনসেশন। কি চমকে উঠলেন? হ্যাঁ, এখন সেটাই নাম তোলা হচ্ছে, প্রক্রিয়া। ইতিমধ্যেই অনেকে ক্ষতিপূরণ পেয়ে গেছেন,
এখন অনলাইনে বাকি আরও অনেকেই প্রতিনিয়ত তারা সেইখানে তারা নাম নথিভুক্ত করছেন, মাইনর, মেজর, সিভিয়ার, এবং সেখানে পরিষ্কার করে লেখা আছে কি কি ক্ষেত্রে, কীরকম ক্ষেত্রে কোন অংশটি ফিল আপ করতে হবে, ডিটেল গাইডলাইন দেওয়া আছে। করোনা অমৃতের ক্ষতিপূরণ ভাবতে পারেন? আচ্ছা, আমাদের দেশে কতজন পেয়েছে বলুন দেখি? কি অবাক হচ্ছেন? এটাই হচ্ছে ভ্যাকসিন ইনজুরি কোর্ট, তার যে ওয়েবসাইট, যেখানে অভিযোগ জানানো যায় এবং যেখানে তথ্য খতিয়ে দেখে ক্ষতিপূরণ দেওয়া হয়। কি আমাদের দেশে এমনটা কি স্বপ্ন দেখা যাবে? যাবে না এখনো পর্যন্ত। কেন কি আমাদের দেশে সবাই বিক্রি হয়ে গেছে। রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী, মার্ক্সবাদী, আগুন খেকো নেতা, দল, সংগঠন, অথবা কেউ জানেই না বা জানার চেষ্টা করে না। এ তো আমাদের গিনিপিগ নিয়তি না? কি অবাক হচ্ছেন না? প্রশ্ন যাচ্ছে না? আচ্ছা, এই যে ক্ষতিপূরণটা যেটা ওরা দিচ্ছে, চালু হয়েছে, এটা খুব সম্প্রতি না। আর একটুখানি ওই যে ক্লিক করুন, ইন্ট্রোডাকশন, এই অংশগুলো ক্লিক করুন। কি পাচ্ছেন, কি দেখছেন? লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এটা চালু হয়েছে 1986 সাল থেকে। ওই সময়ই একটা আইন আসে, কি ন্যাশনাল চাইল্ডহুড ভ্যাকসিন ইনজুরি অ্যাক্ট। আরেকবার শুনুন, কান ধন্য করুন। ন্যাশনাল চাইল্ডহুড ভ্যাকসিন ইনজুরি অ্যাক্ট কি শিশুদের ভ্যাকসিন দেওয়ার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বা মৃত্যু হতে পারে বা হচ্ছে, তার যে ক্ষয়ক্ষতি জীবনের, স্বাস্থ্যের, তার ক্ষতিপূরণের একটা আইন 1986 সালে আমেরিকায়, ইউনাইটেড স্টেটস অব আমেরিকায় পাশ হয়। তার উপরে ভিত্তি করেই এই ক্ষতিপূরণ সিস্টেম চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, যা করোনা ভাইরাসের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। যদিও করোনা ভাইরাসের ক্ষেত্রে ক্ষতিপূরণ অত্যন্ত কম বলে অনেকেই বিক্ষোভ জানাচ্ছেন এবং ফার্মা কোম্পানির ঘুম কেড়ে নিয়েছেন অনেকে। আচ্ছা, সেটা আসছি প্রসঙ্গে, সেই লিঙ্কটাও আমি দিয়ে দেব। তো এই যে 1986 সাল থেকে সালের যে আইনটা আনা হলো, চাইল্ডহুড ভ্যাকসিন ইনজুরি অ্যাক্ট, সেটা কি এমনি এমনি এলো? মানে গাছ থেকে পড়লো? কোনো কারণ ছিল না। অফকোর্স দেয়ার ওয়াজ সলিড গ্রাউন্ড ছিল, এখনও আছে বলেই ক্ষতিপূরণ চলতেই থাকছে। কি ছিল? 1948 সাল থেকে আমেরিকায় ডিপিটি অর্থাৎ ডিপথেরিয়া, পার্টোসিস এবং টিটেনাস, এই ট্রিপল অ্যান্টিজেন নামে পরিচিত ভ্যাকসিনটি দেওয়া শুরু হয় 1948 সালে। তো পার্টোসিস মানে বুঝলেন না? না, ওই হুপিং কফ। হুপিং কফ কি ভয়ঙ্কর বলুন তো! কাশতে কাশতে কত বাচ্চায় আমাদের দেশে মরে যাচ্ছিল। ডিপথেরিয়ায় কত বাচ্চা আমাদের দেশে মরে গেছিল, বাস্তবই না? তাই তো, ওই কারণেই আমাদের দেশেও দেওয়া হয়, তাই তো। ওদেশেই আগে শুরু হলো 1948 সালে। বেশ ভালো কথা। ট্রিপল অ্যান্টিজেন চালু হলো। তো 1948 সালে চালু হলো ট্রিপল অ্যান্টিজেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1963 সাল থেকে ওপিভি এসব চালু হয়ে গেল। তো হওয়ার পরে কি হলো? পার্শ্ব প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া। বিশেষ করে ডিপিটিকে ওরা বেশি করে গুরুত্ব দিচ্ছে। সমস্ত চাইল্ড ভ্যাকসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু এমন অবস্থা হয়ে গেল ডিপিটির ক্ষেত্রে, জনগণ আর নিতেই চাইল না এবং ভ্যাকসিন কোম্পানিগুলো প্রোডাকশন বন্ধ করে দিল। কেউ নিচ্ছে না, তো কেউ নিচ্ছে না।
ত্রাহি ত্রাহি রব, কি করবে? বাজার শেষ, বাজার মন্দা। তাই তারা কি করলো? সরকার তো তাদেরই, সরকার যখন ড্যামেজ কন্ট্রোলে নামলো, কি যাতে করে অন্তত মানুষ প্রোডাক্টটা নেয়, সরকারই তো কেনে ওদের কাছ থেকে, ওরাই তো সরকার। আমাদের কাছে মনে হয় যে সব আলাদা আলাদা, লাল আলাদা, গেরুয়া আলাদা, সবুজ আলাদা। আমি সাধারণ কর্মীদের কথা বলছি না, কিন্তু আমি টপ মোস্ট লেভেলের কথা বলছি, তারা সবাই সব কিছু জানেন। তো সবই আলাদা, কিন্তু ওই যে এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে ব্যাকুল না আকুল, যাই হোক একটা কিছু। আসলে এক ব্রহ্ম, সব তাঁরা জায়নিক শক্তি এই আধুনিক বিশ্বে। তো তখন কি করলো তারা? সরকারকে বলে কয়ে একটা আইন আনলো যে না, চিন্তা করবেন না, আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, ড্যামেজ কন্ট্রোল। মানুষ বিক্ষোভটা তো বেড়ে যাচ্ছিল না, আর তাই 1986 সালে এই আইনটি, চাইল্ডহুড ইনজুরি ভ্যাকসিন ইনজুরি অ্যাক্ট, পাশ করা হয়। তো আসুন আমরা দেখে নিই, একটুখানি একটু পড়ি, আপনাদের শুনে ভাল লাগবে যে এমনটাও হয়। আমাদের দেশে হয় না, কিন্তু জনগণ যদি সজাগ হয়, অধিকার সম্পর্কে সজাগ হয়, তাহলে এইরকম আইন সরকার করতে বাধ্য হয়, দালালরা বাধ্য হয়। কি? আসুন দেখে নিই যে এই যে ভ্যাকসিনের যে ওয়েবসাইট HRSA, আমি দিয়ে দেবো লিঙ্ক, তো সেইখানে দেখে নিন কোন কোন ভ্যাকসিন এই ক্ষতিপূরণের জন্য বিবেচ্য, মানে রয়েছে। সরকার তালিকা দিয়ে দিয়েছে যে এই অ্যাবাউট দ্য প্রোগ্রাম কভার্ড ভ্যাকসিন। এবার কভার্ড ভ্যাকসিনের তালিকায় আসছে। কভার্ড ভ্যাকসিনের তালিকায় প্রথমেই, এখন যেহেতু কোভিড-19 চলছে, তো প্রথমেই দেখবেন জলজল করছে কোভিড-19 ক্লেমস আগে। হ্যাঁ, বেশ। এরপরে কি? এইবার দেখুন ভ্যাকসিন ইনজুরি টেবল, মানে ভ্যাকসিন ইনজুরি টেবল রয়েছে, ভ্যাকসিন ইনফরমেশন স্টেটমেন্টস অ্যান্ড কভার্ড ভ্যাকসিনস রয়েছে। এই কভার্ড ভ্যাকসিনের মধ্যে আমি একটু পড়ে দেখি, তালিকাটা আপনাদের শোনাই, শুনে আপনাদের কেমন একটা লাগবে দেখবেন যে এই ভ্যাকসিনের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেখানে, এবং তারা নাম নথিভুক্ত করছেন, এবং ক্ষতিপূরণ সরকার দিচ্ছে, সরকার বাহাদুর দিচ্ছে, আমেরিকান সরকার দিচ্ছে, জনগণকে দিচ্ছে। কি কি? ডিপথেরিয়া, অর্থাৎ ওই যে প্রথমেই রয়েছে ডিপথেরিয়া, তারপরে রয়েছে ইনফ্লুয়েঞ্জা, তারপরে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তারপরে রয়েছে হেপাটাইটিস এ, তারপরে রয়েছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, তারপরে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ HPV ভ্যাকসিনের ক্ষতিপূরণ, তারপরে রয়েছে সিজনাল ইনফ্লুয়েঞ্জা, যেটা আমাদের দেশে এখনও কেউ নেন, বেশি ভদ্দন্যক হয়ে গেলে সাধারণ মানুষ এখনও জানেন না ব্যাপারটা কী, কিন্তু ওখানে ওসব অনেক আগে চালু হয়ে গেছে। তো দ্য সিজনাল ইনফ্লুয়েঞ্জা, মিজলস অর্থাৎ MMR ভ্যাকসিনের জন্য ক্ষতিপূরণ, আচ্ছা, তারপরে হচ্ছে মেনিনজোকক্কাল, এইরকম প্রচুর, তারপরে পার্টুসিস অর্থাৎ হুপিং কফের জন্য ক্ষতিপূরণ, আচ্ছা, নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন তার জন্য ক্ষতিপূরণ, পোলিওর জন্য ক্ষতিপূরণ, রোটা ভাইরাসের জন্য ক্ষতিপূরণ, রুবেলার জন্য ক্ষতিপূরণ, টিটেনাসের জন্য ক্ষতিপূরণ, ভ্যারিসেলা অর্থাৎ জল বসন্ত তার জন্য ক্ষতিপূরণ। কি কোনোটা বাদ গেল? যেটা দেওয়া হয় আমাদের দেশে বাদ গেল ক্ষতিপূরণ? এখনও পর্যন্ত 2023 সাল পর্যন্ত শুধুমাত্র এই চাইল্ড ভ্যাকসিনের হিসেবটা যেটা আমার কাছে আছে, পেয়েছি, আমি দিয়ে দেবো, তাতে করে $4.6 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, জনগণকে ক্ষতিপূরণ দিয়েছে $4.6 বিলিয়ন। আরও একবার পড়ছি, $4.6 বিলিয়ন। এর মধ্যে করোনা ভ্যাকসিনের ক্ষতিপূরণ ধরা নেই। কি ভাববেন না? নিজের দেশকে, নিজের জনগণকে, শিশু, নবজাতক যারা প্রতিনিয়ত গিনিপিগ হয়ে যাচ্ছে, আমাদের দেশেও তো মানবাধিকার কর্মী আছেন, জনদরদি চিকিৎসক আছেন, জনদরদি রাজনৈতিক দল আছেন, ফিল্ম স্টার আছেন, জনসেবায় নিয়োজিত ক্রিকেটারও আছেন তো। তারা কোথায়? লজ্জা লাগে না? এই দেশ, আমাদের দেশ, মহান ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ, তার এই পরিণতি, স্বাধীন ভারতবর্ষ, তার এই পরিণতি। তো
তাহলে এটা আমি প্রথম দিকে এই প্রশ্নটা তুলেছিলাম যে ক্ষতিপূরণ কোথায় সাইড এফেক্টের, তাহলে কিভাবে ছলে বলে কৌশলে চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ এই যে ভ্যাকসিনগুলো যার ক্ষতিপূরণ সরকার দিচ্ছে, কয়েক ট্রিলিয়ন এখনো জমা রয়েছে শুট মামলা, সেগুলো সরকার দেবে। শুধু তাই নয়, আমি আরেকটা আমি পড়বো, আপনারা দেখে বেশ পুলকিত হবেন, আরেকটা বিষয় পড়ব। তো তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে আমার প্রশ্ন জাগছে যে এই তথ্যগুলো কি আমাদের দেশের চিকিৎসকরা জানেন না, মানবাধিকার কর্মীরা জানেন না, ভ্যাকসিন কোড ব্যাপারটা কি তারা জানেন না? আমি কি বিশ্বাস করব? আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে এই সব ভ্যাকসিনের জন্য, এইসব ভ্যাকসিন আমি শুধু আজকে আমেরিকা দেশটিকেই কভার করছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে কিন্তু এগুলো একটাও বাধ্যতামূলক নয়। কোনো সভ্য দেশে, মানে গণতান্ত্রিক দেশে, কোন ভ্যাকসিন বাধ্যতামূলক হতে পারে না, নয়। তো তা সত্ত্বেও ওরা ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছে। হ্যাঁ, জো বাইডেন, 1 নম্বর দালাল জায়নিস শক্তির, তিনি তা করোনা মৃতকে ম্যান্ডেটরি করার চেষ্টা করেছিলেন, জানেন তো, সে নিয়েও আমার ভিন্ন ভিডিও বা লেখালেখি আছে। তো সেখান কিন্তু পারবে না, চেষ্টা করেছিলেন, পারেননি। অর্থাৎ আমেরিকাতেও কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আমাদের দেশের মতোই, কিন্তু ওখানে ক্ষতিপূরণ আছে। $4.6 বিলিয়ন এখনও পর্যন্ত 1986 থেকে শুরু করে এই 23 পর্যন্ত দেওয়া হয়েছে। অ্যামাউন্টটা কত ভাবতে পারেন? টাকা একটুখানি দেখে নেবেন কত টাকা হয়, $4.6 বিলিয়ন। তার ফলে কি হয়েছে বলুন দেখি, তার ফলে কি হয়েছে? ওই দেশের মানুষ যখন জাগছে, প্রতিবাদ করছে, ভ্যাকসিন অনীহা বাড়ছে, এ বিষয়ে আমার অনেক লাইভে বলেছি তথ্য দিয়ে, যে সেখানকার মানুষ MMR নীতি নেন না, সেখানকার মানুষ HPV নেন না। হ্যাঁ, তাহলে কি হলো? এরকম পরিস্থিতিতে কি হচ্ছে? এত ক্ষতিপূরণ যখন দিতে হচ্ছে, সরকার অবশ্য ওই যে ফাইজার বলুন ওরা ইন্ডেমনিটি করে নেয়। অর্থাৎ এই মামলাগুলো কিন্তু বিশেষ করে এই করোনার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, আগে তো এটা ছিল না, ওরা এখন চালাক হয়ে গেছে। ওরা সরকারের কাছ থেকে ইন্ডেমনিটি ক্লজ করে নেয়, কি না কোনো মামলা আমাদের বিরুদ্ধে করা যাবে না সরাসরি, কারণ আমরা তো মানব সেবা করছি। তাহলে কি সরকারে করতে পারে, তাই সরকার এই কারণে ভ্যাকসিন কোড করেছে। কিন্তু প্রথম দিকে এটা ছিল না, ইন্ডেমনিটি ছিল না, তাই প্রথম দিকে প্রচুর মামলা, তখন আইনও ছিল না এদেরকে রক্ষা করার, সুরক্ষা কবচ দেওয়ার ছিল না। তো তখন কিন্তু প্রচুর মামলা এই ফার্মা কোম্পানির বিরুদ্ধে হতো এবং তাদের প্রচুর ক্ষতিপূরণ দিতে হয়েছে আগে। হ্যাঁ, আর এইসব বিভিন্ন কারণে তারা, ওই যে বললাম, এই ডিপিটির উদাহরণটা দিলাম, তারা প্রোডাকশন পর্যন্ত বন্ধ করে দেয়। কি বাবা, যদি $100 ব্যবসা করতে গিয়ে $1000 ক্ষতিপূরণ দিতে হয়, সে এক সমস্যা না? বলুন দেখি, ভাল লাগে এসব? মোটেই ভাল লাগে না। একটুখানি করে কমে খাবো, তা আবার এসব গণতান্ত্রিক দেশের সচেতন জনতার হুজ্জতি ভাল লাগে? তো ওরা পাত্তাই করাতে শুরু করলো। তখন থেকেই ওদের নজরে পড়লো ভদ্রনোক হতে চাওয়া দেশগুলো। তো আমেরিকা, ইউরোপ তো ভদ্রনোক হয়ে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়ে বুঝেছে, বাপ রে বাপ, বিজ্ঞান মনস্কতা কাকে বলে, ওরা এখন সরে আসছে। তো ওখানে তো বাজার স্যাচুরেটেড হয়ে গেছে। দেখবেন, এমনিতেই দেখবেন না, ধরুন জিপসি সম্প্রদায়ের মানুষ, সহজ করে বলি, ওরা অবশ্য বেঁচে থাকার জন্য করে, যাযাবর নোম্যাডস বলা হয়। তারা দেখবেন কোনো একটা জায়গায় তারা গবাদি পশু, মানে তাদের পশু পাখি নিয়ে তারা থাকে, ক্যাম্পিং করে, তাঁবু ফেলে, সেখানে গোচারণ ভূমি থাকে, প্যাশ্চার থাকে, সেখানে তাদের ভেড়া বলুন বা যাই হোক গবাদি পশু যা রয়েছে সেটা চড়ে, সেখানে তারা কিছুদিন থাকেন। তারপরে যখন দেখা যায় ঘাস ফুরিয়ে গেছে, পশুদের জন্য খাবার ফুরিয়ে গেছে, আর ঘাস গজাচ্ছে না বা নেই, বা চারণভূমি শেষ, তখন তারা আরও একটা জায়গায় গিয়ে তাঁবু ফেলেন, তাই তো? এরাই তো নোম্যাড বা যাযাবর। তো এরাও তো সেরকম, তবে এরা
এই সব যাদের কথা বললাম নোম্যাড, এরা বেঁচে থাকার নিতান্ত প্রয়োজনে করে, এদের মুনাফাবাজির জন্য করে না। তারা তো বাঁচতে চায়, তাদের পশুদেরও তো খেয়ে পরে বাঁচতে হবে, তাই না? জীবিকা নির্বাহের জন্য করে। খুব সাধারণ চাওয়া পাওয়া এদের। কিন্তু এই ফার্মা কোম্পানিগুলো কি করে বলুন দেখি? এরা একটা দেশে যখন দেখছে যে বাজার আর চলছে না, মানুষ আর নিচ্ছে না, প্রতিবাদ করছে, মামলা করছে, এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ, তো ওই যে ফাইজারের সিইওকে সরাসরি চেপে ধরেছিল কয়েকজন সাংবাদিক, ওখানকার সংবাদ মাধ্যমের মধ্যেও বেশ কিছু মানুষ আছেন। সংবাদ মাধ্যম সর্বদেশে, সব দেশেই দালাল, ওরাই পোষে। যেমন এই ফক্স নিউজ বলে কিছুদিন আগে একটা খবর পড়লাম, আমি আসছি, 247খানা 217খানা করোনা অমৃত নিয়েও নাকি তার কিছু হয়নি। এসব খবর আমাদের দেশে ভদ্রলোকরা বিশ্বাস করে, কারণ ওরা এই কারণেই তো আমাদের দেশগুলোতে এসেছে তৃতীয় বিশ্বে, ওদের এখন বাজার। কারণ প্রথম বিশ্বের লোকজন ভদ্রলোক হয়ে বিজ্ঞানমনস্ক হয়ে টের পেয়েছে কাকে বলে বিজ্ঞানমনস্কতা, মানে সায়েন্টিজম। আমি ওটা বিজ্ঞান মনস্ক শব্দটিকে ওরা তার মানে কি বলবো, ধর্ষণ করে, গণধর্ষণ বলবো না, ফার্মা ধর্ষণ করে ছেড়েছে আগে, হ্যাঁ। তাই ওরা আর সেখানে সুবিধে করতে পারছে না। তাই ভারত, এইসব দেশ, বাংলাদেশ জনসংখ্যা ভালো, সরকারও কিনে নেবে, তাই তো? মুনাফাবাজি, কোনো জনগণ মেনে নেবে, সাইড এফেক্ট ধরতেই পারবে না, মিডিয়াকে দিয়ে বলে দেবে যে ও আচ্ছা লাইফস্টাইলের জন্য হচ্ছে, হ্যাঁ, তো প্রমাণও করা যাবে না, কোনো ডাক্তারও এগিয়ে আসবে না যে না দেখি পোস্টমর্টেম করে কি পাওয়া যায়, কোনো ডাক্তার চিকিৎসক এগিয়ে আসবে না, সব দালাল। কি সুন্দর, সব মিলেমিশে একাকার, শুধু মধু খাও, মধু মধু চুষে চেটে গিলে। আর ওরা এই কারণেই আমাদের দেশগুলোকে, তৃতীয় বিশ্বের মানুষকে টার্গেট করেছে। কিন্তু সেটা আমার মতো, আমাদের মতো মানুষ মেনে নেবে, চেয়ে চেয়ে দেখবে, হ্যাঁ? আর তুমি আমি খাবো হামি গোছের কোপ্তে লিখে যাবে নাকি? বা এক্সপেরিমেন্টাল গভীর উপলব্ধির গভীর গভীর শব্দ দিয়ে একেবারে সাজিয়ে তৎসম শব্দের বন্যা বইয়ে দিয়ে অন্তরের অন্তরতম প্রদেশকে কাঁপিয়ে দিয়ে, নাড়িয়ে দিয়ে এমন কোনো কবিতা যা কবি নিজেই ঠিকঠাক বোঝেন না লিখে যাবে? লিখব? মার্জনা করবেন, ওসব কবিতা দিনে 2-3টি করে লেখা যায়। ঔদ্ধত্য নয়, আত্মবিশ্বাস। কিন্তু শির দ্বারা সোজা রেখে টান টান করে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক বলে আমরা যেটা দাবি করি, সত্যিকারের গণতন্ত্র তো নয় এটা, ওরা তৈরি করেছে। তবু এখন বাঁচোয়া ওই আর্টিকেল 21টা আছে। তো সেই নাগরিক হিসেবে, মানবিক নাগরিক হিসেবে শির দ্বারা টান টান করে প্রতিবাদ করাটা অনেক বেশি কঠিন কাজ, অনেক বেশি কঠিন কাজ। তাই সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটা যেমন ঠিক, তার চেয়ে আরও বেশি ঠিক এই মুহূর্তে প্রতিবাদী কই? কেউ কেউ প্রতিবাদী, তাই তো? আর প্রতিবাদ করলেও অনেকে আছেন, সেটাও ফান্ডেড প্রতিবাদ, কন্ট্রোলড অপোজিশন। তারা তাই এই বিষয়গুলো ছুঁয়েই দেখেন না। কত এনজিও আছে জানেন তো আমাদের দেশে, রেজিস্টার্ড এনজিও, তাই তো? অনেক সংস্থা আছেন, অনেক প্রমোটেড গুরু আছেন, বড় বড় গুরু, তাদের বড় বড় চ্যানেল, একেবারে কই তারা এসব নিয়ে প্রশ্ন তোলেন? আপনারা তো আবার এইসব চ্যানেল, আপনারা নিশ্চয়ই নন, আপনাদের মতো অনেকেই বিজ্ঞান মনস্ক, সেসব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সব লোকজন দেখেন। কই তারা তো যদি একবার করে বলেন এই বিষয়গুলো, যে হ্যাঁ এগুলো প্রতিবাদ হওয়া উচিত, আমাদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত, আমরাও মানুষ, ভারতীয় বলে কি মানুষ নই? গরিব বলে কি মানুষ নই? হাওয়াতে বলে কি মানুষ নই? তাহলে তো শ্রদ্ধা করতে ইচ্ছে করে লোকগুলোকে, না নত জানু হতে ইচ্ছে করে লোকগুলোর সামনে গিয়ে। তাহলে আমিও এসব কাজকর্ম ছেড়ে দিয়ে একটু নির্জন নিরালায় কবিতা চর্চা করতে পারি।
বিশুদ্ধ সাহিত্য চর্চা করতে পারি, তাই না? যাই হোক, এবার ওরা যে পালাচ্ছে, তার আরো একটা কারণ দিয়ে দিই। এবার এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো আপনাদেরকে। একটা ল ফার্ম, আইনজীবী মানে ল ফার্ম যারা মামলা করে, তাদের একটা অ্যাড জল করছে একেবারে, গুগলেই পেয়ে যাবেন, সার্চ করলে, আমি লিঙ্কও দিয়ে দেবো। কি? জেফ্রে এস পপ অ্যান্ড অ্যাসোসিয়েটস, ল ফার্মটির নাম জেফ্রে এস পপ অ্যান্ড অ্যাসোসিয়েটস। কি আছে শুরুতে? বলি, হ্যাঁ। ইনজুরি কজড বাই এ ভ্যাকসিন, our firm has over a 90% success rate of recovering damages for our clients. হ্যাঁ, আমাদের ফার্ম, প্রশ্ন বাংলা করে দিই, কি আপনার প্রিয়জন কি ভ্যাকসিনের শিকার, ভ্যাকসিন ক্ষতের বা ইনজুরির বা সাইড এফেক্টের শিকার? আমাদের কাছে আসুন। আমাদের ফার্মের ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে সাফল্যের হার 90%, অর্থাৎ ভ্যাকসিন ইনজুরির ক্ষেত্রে মামলা আমাদের সঙ্গে করলে আমরা 90% ক্ষেত্রে আপনার সাফল্যের হার রয়েছে, আমাদের সেই রেকর্ড আমাদের। আসুন আমাদের কাছে। একটু পড়ি। ইফ ইউ বিলিভ আ ভ্যাকসিন ইনজিওর্ড ইউ or your child, please call Jeffrey S. Pop and Associates to understand your legal rights. We are licensed to practice in the United States Federal Court of Claims and help recover money for you or your child for the injuries suffered. We are vaccine injury attorneys dedicated to vigorously assisting our clients. কি বুঝলেন তো? বলুন দেখি। আসুন আমাদের কাছে। আপনার নিজের অধিকার, আইনি অধিকার জানুন, আইনি অধিকার জানুন এবং আপনার ক্ষতিপূরণ আদায় করুন। আমাদের অ্যাটর্নিরা, আমাদের উকিলরা এ ব্যাপারে ডেডিকেটেড আপনার পাশে থাকতে। তো এইরকম ল ফার্ম একটা নয়, কিন্তু বহু আছে আমেরিকায়। আর এরাই এই ফার্মা কোম্পানির এবং দালাল সরকারের নাভিশ্বাস তুলে দিয়েছে। কি আমাদের দেশে এরকম ভাবতে পারেন কোনো মানবাধিকার নিয়ে কাজ করা উকিল, অ্যাটর্নি, অ্যাডভোকেট, এরকম কোনো ল ফার্ম আছে আমাদের দেশে? আমার জানা নেই। জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন। তাহলে মানুষ, প্রতিবাদী মানুষকে কিন্তু দালালদের বাধ্য করতে পারে। ওখানে অ্যান্ড্রি ওয়েকফিল্ডের মতো চিকিৎসক আছেন, রবার্ট এস মেন্ডেলসনের মতো চিকিৎসক আছেন, জুডি মিকোভিটসের মতো চিকিৎসক আছেন, বাইরাম বেডেলের মতো বিজ্ঞানী আছেন, তাই তো? আর সাংবাদিক আছেন, উকিল আছেন। এই যে তার প্রমাণ দেখলেন তো। আর তাই ফার্মা কোম্পানিগুলো এখন আমাদের দেশকে চারণভূমি হিসেবে বেছে নিয়েছে, কারণ এখানে কেউ নেই, ফাঁকা মাঠ। শুধু ছাড়িয়ে ছাড়িয়ে খাও সিঙ্গাপুরি মর্তমান, ছাড়িয়ে ছাড়িয়ে খাও। আর আমাদেরই রাজনৈতিক দলের সদস্য, নেতা, অনেকে জানেন না আমি নিচু তলার কর্মীদের কথা বা মধ্যম কর্মীদের কথা বলছি না, আমি টপমোস্ট লেভেলের কথা বলছি। তারা জানেন সব কিছু। তারা মিলেমিশে আমাদের দেশকে ওদের হাতে, কলাকে তুলে দিচ্ছে, আর ওরা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। আর একটু মানে মাঝে মাঝে একটুখানি ওই ছুঁড়ে টুড়ে দিচ্ছে ওদেরকে। ওরা বিলিয়ন ট্রিলিয়ন হলে এরা লাখ কোটি, এইরকম করে সব আমাদের জননেতারা, আমাদের তথাকথিত সেলিব্রিটি, তারাও ভাগ পান চুপ করে থাকার জন্য। আগে হ্যাঁ, সাইলেন্ট সারমানি, মজা করে বললাম, এরকম কোনো শব্দ নেই কিন্তু। হ্যাঁ, আমি এটা ভালো করে বললে হবে সাইলেন্সিং ফান্ডিং বা সাইলেন্সিং ফান্ড। যে ফান্ড সাইলেন্ট করে দেয়, নীরব করে দেয়, কখনো পুরস্কার দিয়ে, কখনো পদ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্নভাবে নীরব করে দেয়।
আমাদের দেশে কম তো নেই বলুন তো, কত কত সব পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী অনেকেই তো আছেন, জানি না, আমার জানা নেই তারা এইসব বিষয়ে কেউ সতর্ক করছেন কিনা জনগণকে, আমার কিন্তু জানা নেই। কেউ থাকলে তা তার সামনে নতজানু হতে তৈরি আছি, একযোগে কাজ করতে চাই। আমি সাধারণ মানুষ, খুব সাধারণ ক্ষমতা, তো এরকম অসাধারণ মানুষদের যদি পাই পাশে, তাহলে তো আরও কাজটা সুবিধাজনক হয়, তাই নয় কি? অপেক্ষায় আছি, এমন কারো খোঁজ থাকলে আমাকে জানাবেন। অন্তত এই ভ্যাকসিন ইনজুরি যে বিষয়টা, মানে কম্পেনসেশন, আমাদের দেশে এটা কিন্তু এই রকম আইন হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। মডার্ন মেডিসিনের দৃষ্টিভঙ্গি দিয়ে কথাটা কিন্তু বারবার করে বলছি আমি, উদাহরণ দিয়ে দিলাম, ইউরোপেও এক আছে, আমেরিকাতেও আছে। আমরা তো প্রথম বিশ্বের তুলনা দিতে ভালোবাসি, তাহলে আমাদের দেশে কেন নেই বলুন দেখি? তাই তো। আর ওরা কি করছে? এই যে এত এত মামলা হচ্ছে, লোকজন খেপে যাচ্ছে, ভ্যাকসিন নিচ্ছে না, তাই মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটি খবরের চ্যানেল ফক্স নিউজ, তারা কি বলছে, কোনো এক জার্মান নাগরিক নাকি 217খানা করোনামৃতের ডোজ নিয়েছেন, নেওয়ার পরেও তার কিছু হয়নি। কেন বলুন তো এই খবরগুলো? 9 মাসের মধ্যে নাকি নিয়েছেন। তা এখানে আমি খবরটা পড়িনি সেভাবে ভালো করে, আপনারা পড়লে একটু বলবেন তো শরীরের কোন অঙ্গে মানে এই এতগুলো ডোজ নিয়েছে। ভ্যাকসিন তো শোল্ডার মাসেলেই দেওয়ার কথা, শরীরে তো আরও অঙ্গ প্রত্যঙ্গ আছে, তো ওই একই জায়গায় মানে শোল্ডারে যদি নেয়, ডান এবং বাঁ মিলিয়েও যদি নেয়, 217খানা ঠিক মানে পজিশন করতে গেলে ঠিক কোথায় কী পরিস্থিতি হবে, মানে আমাকে একটু ম্যাপিং করে বলে দেবেন তো, যারা স্বাস্থ্যকর্মী আছেন বিশেষ করে, কেউ কেউ তো আছেন এখনও আমার প্রোফাইলে, ইঞ্জেকশনটা কীভাবে 217খানা শোল্ডার মাসেলে সাজানো যাবে, মানে এক্সিকিউট করা যাবে 9 মাসের মধ্যে, এবং তারপরে শোল্ডার মাসেলে কিছুই হবে না, মানে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, ব্যথা হবে না, ফুলবে না, হ্যাঁ কিছুই হবে না 217খানা গোঁজার পরেও। এবার যদি পেটে গোজেন, পায়ে গোজেন, আঙুলে গোজেন, আরও অন্যান্য সব অঙ্গ প্রত্যঙ্গের নাম তো পাবলিক ফোরামে বলা যায় না, তো সেখানেও যদি গোজেন, তাও কীরকমভাবে গোজেন সেটাও ডেটাটা যদি মানে দেওয়া থাকে পেপারে, নিউজ পেপারে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের, অল্পবুদ্ধি মানুষের বুঝে নিতে সুবিধে হয়, তাই তো? তা না হলে তো আমরা এগুলোকে বারবার ঢপের নিউজ বলেই চালাবো, যাতে করে ওই যে ড্যামেজ কন্ট্রোল করা যায়। হ্যাঁ, আপনি দুটো নিয়ে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া বলছেন, ওই যে ইউরোপিয়ানরা খেপে গেছে, তাহলে দেখুন ভুল আপনার, ও ভ্যাকসিনের জন্য ওরম হয়নি, অন্য কারণে হয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, লাইফস্টাইলের সমস্যা, তাই এসব হার্টের প্রবলেম, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস এসব হচ্ছে। ওই দেখুন না 217খানা নিয়েছে, কিচ্ছু হয়নি, কি সুন্দর। এগুলো এই কারণেই খবরগুলো করা হয়, বুঝলেন তো? এইবার আপনারা ভাবছেন যে আচ্ছা খবরগুলো কেন করা হয়, খবরের সঙ্গে ফার্মা কোম্পানির কী সম্পর্ক? আলবাত সম্পর্ক, আজকের লাইভে বিস্তারিত বলা যাবে না, সময় নেই। আমি ভিন্ন একটি লাইভে এই ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং সেক্টর, ফার্মা কোম্পানি, মিডিয়ার একটা সুন্দর তুলনামূলক একটা যোগ সাজস কীভাবে কাজ করছে, আর আমরা ভিন্ন ভিন্ন ভাবছি ভেবে, এক ব্রহ্মদ্বিধা ভেবে আমরা মানে কনফিউজড হয়ে যাচ্ছি, বা ভাবছি যে তা আলাদা, মিডিয়াটা আলাদা, এটা ওই চ্যানেলটা আলাদা, ওইটা আলাদা, সেইটা আলাদা ভেবে ভাবছি, তাই তো গণতান্ত্রিক দেশ, ফ্রিডম অফ স্পিচ চলছে, ব্যাপারটা কি তাই? আসুন একটা উদাহরণ দিই। না, তা নয়। মিডিয়া কেন এগুলো করে? কারণ মিডিয়াও তো প্যানিক তৈরি করে। মিডিয়া প্যানিক তৈরি করলে তবেই তো ড্রাগ ভ্যাকসিনের বাজারটা ভালো হবে, আর ড্রাগ ভ্যাকসিনের বাজারটা ভালো হলে তবেই পার্শ্ব প্রতিক্রিয়াটা বাড়বে, আর পার্শ্ব প্রতিক্রিয়া হবে যখন, শরীর অসুস্থ হয়ে যাবে যখন, যখন তখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ভয় থাকবে যখন, তখন ইন্স্যুরেন্সটা ভালো বিক্রি হবে, তাই তো? স্বাস্থ্যের যে বিমা আছে সেটা ভালো বিক্রি হবে, তাই তো? এবার একটা ছোট্ট উদাহরণ দিই। আম্বানি, মুকেশ আম্বানি এখন কতগুলো টেলিভিশন চ্যানেল জানেন? 72টা। হ্যাঁ, ছোট্ট করে মাত্র। এবং এর চ্যালেঞ্জগুলোর রিচ কত জানেন?
$800 মিলিয়ন অর্থাৎ 80 বিলিয়ন মানুষের কাছে, মানে 800 কোটি, মানে 80 কোটি, মানে আমাদের দেশের 80 কোটি মানুষের কাছে রিচ রয়ে গেছে আম্বানির যে চ্যানেলগুলো আছে। এখানে শেষ নয়, এই বছরই এই মার্চ মাসে আমাদের আম্বানি সাহেব ডিজনির সঙ্গে একটা টাই আপ করেছেন। হ্যাঁ, বিলিয়ন সেটাও টাই আপ করেছেন, এবং তার ফলে বা ভারত তো বটেই, পৃথিবীর অনেক দেশের মিডিয়া চ্যানেল, টেলিভিশন চ্যানেল তার হাতের মুঠোয় চলে আসবে, তাই তো? এবার প্রশ্ন করুন, আচ্ছা আম্বানির হাতে যদি এই চ্যানেলগুলো থাকে, তাহলে তিনি কি করতে পারেন, কি কাজে লাগাতে পারেন? এবার আসুন পরবর্তী অংশে। এই আম্বানি, রিলায়েন্স, মুকেশ আম্বানি, তারা এই বছরই খুব সম্প্রতি ওয়ালগ্রিন বলে ইউকের একটা মানে বিশাল বড় ফার্মা কোম্পানিকে কিনে ফেলেছে। হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি কিনে ফেলেছে, ফার্মা কোম্পানি ওয়ালগ্রিন। আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। কেন? আচ্ছা, বুঝতেই পারছেন কেন। ব্যবসাকে ছড়াতে হবে, শুধু মিডিয়াতে থাকলে হবে, শুধু মোবাইলে থাকলে হবে, টেলিকমিউনিকেশনে থাকলে হবে, ফার্মাতে থাকতে হবে না। এখানেই শেষ নয়। রিলায়েন্স লাইফ সায়েন্স বলে যে কোম্পানিটি আছে, যেটা ভ্যাকসিন তৈরি করবে, এই উদ্দেশ্যেই তৈরি হয়েছে, দেখে নেবেন। সেখানে আগামী কয়েক বছরে 2030-এর মধ্যে 2600 কোটি টাকা, মানে 2600 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে আম্বানির। তার মধ্যে 1600 কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়ে গেছে। তাহলে এবার বুঝুন, তো আম্বানি সাহেব ফার্মা কোম্পানির কিনছেন, ফার্মাতে বিনিয়োগ করছেন, আবার ভ্যাকসিন কোম্পানি খুলেছেন, হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করছেন। তাহলে এবার উনি যদি ওর চ্যানেলগুলোকে যদি এটা কাজে না লাগান, সেটা কি পাপ হবে না? যিনি ধরুন ওই চ্যানেল, উনি ভ্যাকসিন বানালেন বেশ কিছু রোগের, এবার ওই চ্যানেলগুলোতে তো সেই কতটা ভয়ানক সেই রোগ, সেটা তো প্রচার করতে হবে। দুয়ে দুয়ে চার হয়ে গেল। অর্থাৎ আমি আম্বানির একটা উদাহরণ দিলাম, জাস্ট একটা উদাহরণ দিলাম। এদের সঙ্গে আবার অন্যান্য সব কোম্পানি ওকে আম্বানিকে টাকা দিল, ভাই আমারটাও একটু ভয় দেখিয়ে দাও, আমিও তো ভ্যাকসিন বানাচ্ছি, তুমিও বানাচ্ছ, ঠিক আছে, আমারটাও একটু থাক না। হ্যাঁ, এই রোগটার আমি বানাই, তুমি ওই রোগটার বানাও, আন্ডারস্ট্যান্ডিংয়ে খাবো, একসঙ্গে সব খেলে হবে। আর মনে রাখবেন, গরিব মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল, ধর্ম, জাতি, হিন্দু, মুসলমান, তাই তো, বাঙাল, ঘটি, বাঙালি, অবাঙালি, ওরা তো পয়সা দিয়ে ফান্ডিং করে, এ পক্ষ ও পক্ষ। কিন্তু টপমোস্ট লেভেলে বিলিয়নিয়ারদের মধ্যে কোনো গণ্ডগোল নেই। কিন্তু কোনো দিন দেখেছেন এলন মাস্ককে গালাগাল দিচ্ছে অনিল আম্বানি? দেখা হলে হাতাহাতি করছে দেখেছেন? বা টপমোস্ট লেভেলে দেখেছেন কখনো প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার? হ্যাঁ, পেপারে মাঝে মাঝে বিবৃতি দিয়ে লোকজনকে খেপিয়ে দেন, কিন্তু ব্যক্তিগত জীবনে খুব ভালো সম্পর্ক, ডিনার লাঞ্চ করেন একসাথে, পার্টি করেন। আমরা বুর্বক জনতা কি করি বলুন দেখি। তো যাই হোক, তাহলে কি হবে? ভ্যাকসিন হবে, তৈরি হবে, রোগ আসবে, মিডিয়া সেই রোগকে হাইলাইট করবে, ভয়ঙ্কর বানিয়ে দেবে, করোনার মতো, কি ভয়ঙ্কর, চারদিকে, ওইদিকে চিতা, ওইদিকে সব মিডিয়ার কাজ এটা। আর আমাদেরই লোকজন মিডিয়াতে চাকরি করবে, ভালো মাইনে দিয়ে রাখবে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক দিয়ে ডিজাইন করবে খবর তো এখন জানেন তো ডিজাইন করা হয়, খবরটা তো ওরাই করে। কোনটা মানে কীভাবে ওই খবরটা দিয়ে প্যানিক তৈরি করা হবে, এবং তার প্যানিক তৈরি হয়ে গেলে ক্ষেত্র তৈরি হয়ে যাবে, যেভাবে করোনার বেলায় হয়েছিল। তারপরে আম্বানি ভয় দেখাবে, আম্বানি করোনা অমৃত, যেরকম অমৃত হোক তারা ব্যবসা করবে। অর্থাৎ ব্যাপারটা এইভাবেই তো রিলেটেড। এভাবে ভাবলে কি ভুল, দোষ দেওয়া যাবে? মানে কারণ চ্যানেলগুলো তো
নিউট্রাল থাকছে না। চ্যানেলগুলো যখনই ব্যক্তি মালিকের হাতে চলে যাচ্ছে, তো সেই ব্যক্তি মালিক কি মহান জনগণের মানে জনগণের মহান স্বার্থ দেখে সত্য উচ্চারণটা করবে? হ্যাঁ, ভগবান ছাড়া কাউকে ভয় পায় না। হ্যাঁ, তাই তো মনে পড়ে? ভগবান নয়, ওটা ভগবান হবে, মানে ভগবান। তো ভগবানের চরণেই নিবেদিত। তো যাই হোক, ভগবান, সবাই এখন ভগবান ভগবতী, ভোগ করার জন্য ভগবান, ভোগ করার ভগবান আর ভোগ করার ভগবতী, ওকার করে দিন। তাই তো এই পরিস্থিতি। তো যাই হোক, তাহলে ব্যক্তিগত চ্যানেল মালিক যেখানে চ্যানেলের, সেখানে আপনারা কি সত্য কথা আশা করেন? যে সত্যি সত্যি রোগ কতটা ভয়ঙ্কর, পার্শ্ববর্তীকে কতটা ভয়ঙ্কর, এগুলো সব বলবে যারা? তারা পয়সা দিয়ে লোক রাখছে, চ্যানেল বানিয়েছে, খরচা করছে, প্রমোট করছে, ফান্ডিং করছে। তো তারা যখন ভ্যাকসিনটা বানাবে, একই মালিক যখন ভ্যাকসিনটা বানাবে, সেই ভ্যাকসিনের বাজারটা তারা চ্যানেলের মাধ্যমে তৈরি করবে না? আপনি হলে কি করতেন ভাবুন দেখি, আপনার যদি এই ক্ষমতাটা থাকতো। হ্যাঁ, করতেন না? করতেন তো। তাহলে কি দাঁড়ালো? মিডিয়াকে সুন্দরভাবে ব্যবহার করা বাজার তৈরির জন্য। তারপরে ওদিকে কি হবে, এবার আপনার ইন্স্যুরেন্সও আছে, আপনি ইন্স্যুরেন্সটাও খুলে নিলেন কেন? ওই যে কীভাবে প্রক্রিয়াটা কীভাবে ভাবুন, প্রথমে প্যানিক বিস্তার মিডিয়ার মাধ্যমে, তারপরে সেই রোগ এতটাই ভয়ঙ্কর যে আর ওষুধ না খেলে চলবে না বা ভ্যাকসিন না নিলে চলবে না, এরকম একটা মানসিকতা তৈরি করা। এবার সঙ্গে সঙ্গে সেই কোম্পানি রাজনৈতিক দলকে বা সরকারকে হাইজ্যাক করে, কারণ ওই যে অর্থ ফান্ডিং, রাজনৈতিক দলকে ফান্ডিং তো ওরাই করে নিয়ে আপনাদের সামনে মহান দাতা হিসেবে হাজির হলো। সরকারও বলল এই যে ভয়ানক রোগ, তাকে ম্যানেজ করবার জন্য, তাকে ট্যাকল করবার জন্য এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের মহান অমুক মহান তমুক, তিনি কত কম দামে ভ্যাকসিন দিচ্ছেন, ড্রাগ দিচ্ছেন, আমরাও সরকার কিনছি, কিনে জনগণকে ফ্রিতে দিচ্ছি। ব্যাস, দারুণ আন্ডারস্ট্যান্ডিং। এইবার শুরু হয়ে গেল কিছুদিন পরেই পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট, দুর্বল, এই বাঁচি তো এই মরি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই রোগ সেই রোগ। তখন বউয়ের সঙ্গে কথোপকথন, বউই বলবে দেখো চারদিকে যা অবস্থা হচ্ছে গো, হ্যাঁ, এই যে তোমার পাশের বাড়ির মিত্রবাবু, তরতাজা লোক ছিল, সে চলে গেল এইভাবে হার্ট অ্যাটাকে, জীবনের কথা কি বলা যায়? এবার আপনি বললেন না না আমি ঠিকঠাক আছি, আমি দেখো না কী সুন্দর জিম করি, আমার এখন এরকম দেখো, আমার এত বয়স হয়ে গেল কিন্তু দেখো আমার অমুক আমার তমুক। তখন গিন্নি মুখ ঝামটা দিয়ে বলবে, গিন্নি কেন, অনেকেই বলবে যে ওই যে মিত্তিরবাবু চলে গেলেন, ওকে দেখে কি কেউ ভেবেছিল যে উনি চলে যেতে পারেন? তোমারও যখন তখন হয়ে যেতে পারে, একটা ইন্স্যুরেন্স করে নাও না, লাইফ ইন্স্যুরেন্স বা একটা হেলথ ইন্স্যুরেন্স, একটা কিছু করো। যা অবস্থা বাজারে দেখতে পাচ্ছ না কেমন হারে মানুষের অসুখ বাড়ছে। অর্থাৎ সেখানেও তিনি কে? ওই একই উনি, এখানেও উনি, সেখানেও উনি, ওখানেও উনি, সর্বত্রই উনি। আর এই উনি ওনারা কার সঙ্গে বাঁধা? মূল ভেঞ্চার ক্যাপিটালিস্ট কারা? বাবা জায়নিক শক্তি। তাদের ফোরাম কোনটা? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, থিঙ্ক ট্যাঙ্ক। আগে হ্যাঁ, এই তো বিশ্লেষণ, তার মধ্যে করে মানবাধিকার কর্মী, রাজনৈতিক দল, সব কিছুই ওরাই নিয়ন্ত্রণ করছে, ফান্ডিং, মধু। তো যাই হোক, তো আমি লাইভ শেষ করতে চলেছি, আজকে আর দীর্ঘ করব না। আমি আবার বলছি, যদি আপনাদের মনে হয় এই লাইভের বিষয় জনস্বার্থের জন্য জরুরি, মানুষকে সচেতন করবার জন্য জরুরি, তাহলে ছড়িয়ে দিন। আমি লাইভ শেষেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আর শেষে আবার বলছি, সে আপনি মডার্ন মেডিসিনে বিশ্বাস করুন বা হোমিওপ্যাথিতে বিশ্বাস করুন বা আয়ুর্বেদে বিশ্বাস করুন, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। কেউ থ্রেট দিয়ে, ভয় দেখিয়ে, শাসানি দিয়ে আপনাকে বাধ্য করতে পারে না। বিনীতভাবে আপনার কর্তব্যের কথা জানান, লিগ্যাল রাইটসের কথা জানান। আমার অনেক সহযোদ্ধা এইভাবে
বিষয়গুলোকে ফেস করছেন। আমার কাছে যা খবর আছে সেরকম হলে আমি তো বারবার বলেছি যে আমি চলে যেতে রাজি আছি এবং এই কারণেই ঘোরাঘুরি করছি। তাই বিনীত অনুরোধ, আমি যখন যেখানে যাব আশেপাশে থাকলে চলে আসুন। এটা গণতান্ত্রিক অধিকার রক্ষার ব্যাপার। আর পাশাপাশি ক্ষতিপূরণের দাবি তুলুন, ভ্যাকসিন কোর্টের দাবি তুলুন, যেটা 1986 সালে আমেরিকায় হতে পারে। আর আমাদের দেশে ঘন ঘনভাবে আমেরিকার উদাহরণ দেওয়া হয়। দেখুন আমেরিকান ডলারের মোহে কত মানুষ চলে যায় আমেরিকায়, কত রকম ব্যাপার আছে। তো তো আমেরিকা ইউরোপে যদি হতে পারে, আমাদের দেশে কেন আমরা একটা ভ্যাকসিন ইনজুরি ক্ষতিপূরণের জন্য কোনো আইন পাবো না, কোর্ট পাবো না, আদালত পাবো না? এটা তো আমাদের অধিকার, মানব অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাস্থ্যের অধিকার, জনস্বাস্থ্যের অধিকার, মানুষ হয়ে বাঁচার অধিকার। তাই তো ছড়িয়ে দিন, সজাগ করুন, সজাগ থাকুন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।